জন, আমি বেরোলাম। আর কালকে যারা ট্রেনিং করতে আসবে তাদের একটু বলে দিও সকাল সকাল চলে আসতে। ঠিক আছে, আমি বেরোলাম। হ্যাঁ, কে কে ওটা? কে নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের মায়া নেকড়ে। সঞ্চারী ভট্টাচার্য জন্ম ৩রা জানুয়ারি ১৯৯০ সাল, কলকাতার মধ্যম গ্রামের বাসিন্দা। ইতিহাস নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর। প্রথম লেখার সুযোগ পান ভূতত্ত্ব ম্যাগাজিনে ২০১৯ সালে। ২০২০ সালের কলকাতা বইমেলায় তার প্রথম উপন্যাস মেহেরুন্নিসা প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন অন্যান্য পত্রপত্রিকাতে লেখালেখি নিয়মিত করে থাকেন। প্রতিলিপিতে তার পাঠক সংখ্যা প্রায় ২ লক্ষাধিক। ২০২১ বইমেলার একটি বিশেষ নিবেদন বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত কর্ণিকার ল্যাপটপ। কর্ণিকা চরিত্র সৃষ্টি বাংলা ভৌতিক এবং আদিভৌতিক সাহিত্যে এক নতুন ধারা সংযোজিত করবে বলেই লেখিকার অভিমত। বাংলা সাহিত্যে এই প্রথম মহিলা প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কাহিনী আসতে চলেছে কর্ণিকার ল্যাপটপে। আজ গল্প পাঠে আমার সাথে রয়েছে 86.7 তোমার FM থেকে RJ সৃজন। 86.7-এ গত কয়েক সপ্তাহ ধরে মরণের ডঙ্কা বেজেই চলেছে, আর তার চতুর্থ পর্ব আসতে চলেছে খুব শিগগিরই। এছাড়া আছেন প্রমিত গুপ্ত, যিনি শ্রদ্ধেয় জগন্নাথ বসুর ছাত্র, এবং রিতম গড়াই ও একটি বিশেষ চরিত্রে বিভা। তো চলুন শুরু করা যাক আজকের গল্প মায়া নেকড়ে। এটি গল্প নাকি বাস্তব সেটা বিচার করার ভার না হয় আপনাদের উপরেই রইল। নিজের এক বন্ধুর থেকে শোনা সত্য ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। লৌকিক আর অলৌকিক বিষয়ের মধ্যে পার্থক্য খুঁজে বার করতে যাওয়া মানুষের স্বভাবজাত দোষ। কোনো ঘটনা আমাদের জীবনে ঘটলে আমরা সেই ঘটনার পেছনে কোনো বিশেষ কারণ আছে কি না সেটা খতিয়ে দেখার চেষ্টা বিন্দুমাত্রও করি না। আসলে অতীত যেমন আমাদের স্মৃতি নিয়ে বাঁচতে ভয় দেখায়, তেমনি আগামী ভবিতব্য কোন সময়ের কাণ্ডারি হতে চলেছে সে কথা ভেবেও ভয় হয়। আমি তো ভূত এবং ভগবান উভয়েই চিরকালই বিশ্বাসী, কিন্তু আমার জীবনে শোনা বহু ঘটনার সাথে আমি ভগবান অপেক্ষা ভূতের অস্তিত্বের কথাই বেশি অনুভব করেছি। কিছু কিছু ঘটনার সাথে যে ভগবানের কোনো যোগসূত্র থাকে না সেটা যেমন ঠিক কথা, তার পাশাপাশি এটাও ঠিক যে সমস্ত ঘটনার থেকে কিছু শিক্ষা পাওয়া যায় না। সেগুলো শুধুই জীবনের একটা ভয়াল অতীত আকারে আমাদের মনের মধ্যে বিরাজ করতে থাকে, আর যতবার আমরা সেই অতীতকে নাড়া দিতে যাই ততবারই সেই অতীত আমাদের কাছে কড়া নেড়ে যায়।
কিছু প্রশ্নের ঠিক যেমন কোনো উত্তর পাওয়া যায় না, কিছু ঘটনারও কোনো বর্ণনা দেওয়া সম্ভব হয় না। সেগুলো স্বপ্ন হলে হয়তো বাস্তবের থেকে বেশি সহজ হতো তাদের গ্রহণ করা। নিজের অনুভূতিকে আজকে আপনাদের কাছে গল্পের আকারে কতটা প্রকাশ করতে পারবো জানা নেই, তবে চেষ্টা করব। এই ঘটনা আমার বন্ধু সজলের মুখ থেকে শোনা তার নিজের দাদার সাথে ঘটেছিল। তখন সালটা হবে ধরুন 1980। সজলের দাদা সুনির্মল সবেমাত্র একটি বিদেশি ইঞ্জিনিয়ারিং সংস্থায় কাজ পেয়েছে। মানুষটা একটু বদরাগী হলেও নিজের কেরিয়ারের বিষয়ে সর্বদাই উদাসীন একটি ছেলে ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, পড়াশোনা শেষ করে একটা না একটা চাকরি হয়ে যাবে ভেবে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকে। আর একদিন কপাল জোরে একটা ভালো বিদেশি সংস্থায় তার কাজের সুযোগও আসে। কিন্তু সমস্যা ছিল এটাই যে ট্রেনিং পিরিয়ডে তাকে বিদেশ ভিউইয়ে যেতে হয়েছিল। ট্রেনিং ছিল 6 মাসের। দাদা চলে যাবে শুনে সজলের মন বড্ড খারাপ হয়ে গেছিল। বাবা গত হয়েছেন 2 বছর হয়েছিল, আর বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা আর 2 ছেলে। এরই মধ্যে দাদা দূর দেশে পাড়ি দিলে পরে বাড়ি পুরো ফাঁকা। মাকে দেখবার আর যত্ন করবার কোনো লোকই থাকবে না। অন্যদিকে সজলের দাদা সুনির্মল কথা দেয় পরিবারের আর্থিক অবস্থার ধারক ও বাহক আপাতত সেই হবে যতদিন না পর্যন্ত সজল নিজের পায়ে দাঁড়াতে পারছে। ট্রেনিং পিরিয়ডে যে মোটা টাকা স্টাইপেন্ড পাবে সে সেখান থেকে বেশ কিছু টাকা সংসার খরচ আর সজলের পড়াশোনার জন্য পাঠাবে। দেখতে দেখতে সুনির্মলের যাবার দিন ঘনিয়ে এলো। তার গন্তব্য স্কটল্যান্ড। এখানে এডিনবার্গ শহরে তার অফিস। এই শহরটি স্কটল্যান্ডের রাজধানী। সেখানেই ট্রেনিংয়ের সমস্ত কাজ হবে। সময়টা তখন 1980 সালের অগস্ট মাস। এক শনিবার বিকালে এয়ারপোর্ট থেকে রওনা দিতে হবে। মাঝপথে একটা জায়গায় হল্ট করে তারপর সেখান থেকে আবার অন্য ফ্লাইটে পাড়ি দেবে সে স্কটল্যান্ডে। মা আর ভাইকে একা রেখে যেতে বিন্দুমাত্র ইচ্ছুক নয় সে। আর কি করা যাবে, শেষমেশ যাবার দিন আসলো। 6 মাসের জন্য আপাতত যাওয়া, কিন্তু ওখানেই চাকরির ব্যবস্থা হয়ে যাবে কি না সেটা এই মুহূর্তে বোঝা সম্ভব ছিল না। যদি পাকাপাকিভাবে ওখানে থাকবার একটা সুযোগ হয়ে যায়, তবে সুনির্মল ভেবেছিল যে মা আর ভাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানেই বাসা বাঁধবে। এয়ারপোর্টে সি অফ করার সময় ভাইকে বলল, শোন ভাই, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু ভয় পাস না একদম। যখন যেরকম পরিস্থিতি হোক না কেন আমি দূরে আছি এই ভেবে আমার কাছে কিন্তু একদম লুকিয়ে যাবি না। আমায় জানাবি, আর আমিও যতটা সম্ভব সাহায্য করব তোদের ওখান থেকে। আর মা, তুমি টাকা পয়সার কথা একদম ভেবো না। আমি একটু সামলে নিয়েই সামনের মাসে স্টাইপেন্ড হাতে এলেই আগে তোমায় টাকা পাঠাবো, তারপর সব কিছু। সুনির্মলকে জড়িয়ে ধরে বেশ কাঁদলেন। জীবনে প্রথমবার প্রাণের টুকরো ছেলেটাকে এত দূরে পাঠাতে কোন মায়েরই না মন কাঁদবে। তবে তার কেরিয়ারের পথে কোনো বাধা পড়ুক সেটা তার মা কোনোদিনই চাননি। কাজেই চোখের জল কোনো রকমে মুছে একগাল হেসে উনি সুনির্মলকে বললেন, বাবা, আমাদের জন্য একদম চিন্তা করবে না। ঈশ্বর করুন যে উদ্দেশ্য নিয়ে তুমি রওনা হচ্ছ সেটা যেন সফল হয়। তোমার মনের সকল ইচ্ছে যেন ঈশ্বর পূর্ণ করেন। আর দেরি করলে হয়তো ফ্লাইটটা মিস হয়ে যাবে। নিজের অন্তরের যন্ত্রণাকে কিছুক্ষণের জন্য স্তিমিত করে সে পাড়ি দিল দূর বিদেশের উদ্দেশ্যে। বাকিরা পিছনে পড়ে রইল। এক জীবন ত্যাগ করে অন্য জীবনের উদ্দেশ্যে যেতে হয় বোধহয় এভাবেই। স্কটল্যান্ডে পৌঁছে সুনির্মল প্রথমেই বাড়িতে একটা খবর দিল যে সে ঠিকঠাক সময় মতো পৌঁছেছে। ঘটনার সূত্রপাত ঠিক এর পর মুহূর্তেই। অজানা অচেনা জায়গায় পৌঁছে সেখানকার জল মাটি হাওয়া কোনো কিছুই পরিচিত মনে হয় না।
আমাদের কারোরই। সুনির্মলেরও সেই একই অনুভূতি হয়েছিল। এডিনবার্গ শহরে অফিস হলেও তার থাকার জায়গাটা শহরের থেকে একটু দূরেই ছিল। যথারীতি লাগেজ নিয়ে সে সেদিকেই রওনা দিল, আর পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। যাক, শেষমেশ পৌঁছে সে দেখল একটা ছোটোখাটো বাড়ি, কিন্তু আশেপাশে জনবসতি খুবই কম। প্রায় 1 কিলোমিটার অন্তর একটা করে বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, আর দূর দূরান্ত পর্যন্ত তেমন কোনো লোকজন চোখেও পড়ছে না তার। সে আর 2 জন বন্ধু থাকবার কথা এই বাড়িতে। বাড়িটি অফিসের তরফ থেকেই থাকবার জন্য দেওয়া হয়েছে তাদের এই ট্রেনিং পিরিয়ডে। এরপর চাকরি বাকরি পেয়ে তারা কে কোথায় সেটেল হবে সে তো একমাত্র ঈশ্বরই জানেন। সুনির্মলের সাথে যারা থাকবে তারা এখনও এসে পৌঁছায়নি, তবে দুঃখের বিষয় হলো এটাই যে তারা কেউই বাঙালি নন। একজন বিদেশি আর একজন ভারতীয়, কিন্তু অবাঙালি। বিদেশি লোকটি সুনির্মলের চেয়ে বয়সে 2 বছরের বড়, কারণ সেটা তার প্রথম চাকরি ছিল না। এক্সপিরিয়েন্স নিয়ে নতুন জব জয়েন করতে আসবে বলেই ট্রেনিং করতে এখানে এসেছে। আর অবাঙালি ছেলেটির সাথে সুনির্মলের বেশ ভালোই জমবে, কারণ তারা সমবয়সী। হিন্দিভাষী হলেও সুনির্মলের পক্ষে কথা বলার কোনো অসুবিধা হবে না, কারণ ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দি ভাষা আর ফ্রেঞ্চ ভাষায় তার অগাধ জ্ঞান তৈরি হয়েছে বহুদিন আগেই। ফলে সময় কাটানোর পক্ষে যে খুব একটা অসুবিধা হবে না সেটা বেশ ভালোই অনুভব করতে পারছে। বাড়ির গেটের পাশেই চাবি রাখা। অফিসের সাথে যোগাযোগের জন্য একটা আলাদা মোবাইল ফোন দেওয়া হয়েছে তাকে। এছাড়া ঘরের মধ্যে সব রকমের সুবিধাই রয়েছে সে লক্ষ্য করল। খাবার তৈরির জন্য কিচেন, এছাড়া ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন আর গিজার এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী মজুদ রয়েছে। আর বাড়ির বাইরে একটি গাড়ি রাখা, যাতে 3 জন একসাথে অফিসে যেতে পারে, কারণ বাড়ির থেকে অফিসের দূরত্ব প্রায় 15 কিলোমিটারের মতন হবে। বিদেশে রাস্তায় বাস আমাদের দেশের মতো এত ঘন ঘন চলে না। রাস্তাঘাটে লোকজন কম থাকায় ও এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব বেশি হওয়ার কারণে পায়ে হেঁটে লোকজন একটু কমই যাতায়াত করে। বেশিরভাগ লোকেরই গাড়ি থাকে, এই জন্য এত কিছুর বন্দোবস্ত। বাড়ির ভিতরটা ঘুরে ভালো করে দেখার পরে সুনির্মল ভাবল বাড়ির চারপাশটা একটু বেরিয়ে দেখে নেওয়া যাক। এই ভেবে সে একটা ঘরে নিজের ব্যাগটা রেখে চারপাশটা ভালো করে দেখবার জন্য বেরোলো। সেই সময় অগাস্ট মাস হলেও জায়গাটা বেশ ভালোই ঠান্ডা ছিল। যতই হোক, ইউরোপে গরমের প্রভাব থাকে না বললেই চলে। সেজন্য আরও কিছু গরম জামা গায়ে জড়িয়ে সে বের হলো বাড়ির আশপাশটা একটু ভালো করে দেখবার জন্য। বাড়ির উপরের চালা বেশ শক্তপোক্ত, আর ভিতরের মেঝে কাঠ দিয়ে তৈরি। দেওয়ালগুলোর কোনো কোনো জায়গায় কাঠ আর কোনো কোনো জায়গায় সিমেন্ট। ঠান্ডা যাতে না ঢুকতে পারে ভিতরে সেই ব্যবস্থাও করা আছে। এছাড়া ঘরে সে একটা ফায়ার প্লেসও দেখেছে ডাইনিং রুমে। বুঝতে পারল যে রাতের বেলা এখানে ফাঁকা জায়গায় ঠান্ডার প্রকোপ একটু বেশিই থাকে। বাড়ির পিছনের দিকটায় ঝোপঝাড়। অনেক দিন তেমনভাবে পরিষ্কার করা হয় না জায়গাটা, বেশ বোঝা যাচ্ছিল। আর কিছুটা দূরে বেড়া দিয়ে সীমানা করা আছে। বাড়ির পিছনের দিক থেকে বেশ কিছুটা পা দূরে একটা চার্চ দেখা যাচ্ছে। চার্চ দেখা গেলেও সম্পূর্ণটা দেখা ঠিক যাচ্ছে না, শুধু মাথাটা। সাদা ধপধপে একটা বাড়ি, তার ঠিক চূড়ায় বাঁধা একটা বেশ বড় ঘণ্টা। সেখান থেকেই আওয়াজটা ভেসে আসছে। বাড়ির পিছনে বেড়া দেওয়া জায়গার পর থেকেই ইউক্যালিপটাসের জঙ্গল, আর সেই জঙ্গল ক্রমাগতভাবেই গভীর হতে শুরু করেছে একটু পরে। এই সব নানান জায়গা দেখতে দেখতে হঠাৎ শান্ত হয়ে সে ওই জঙ্গলের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। যেন কোনো অজানা চেতনা তাকে মুষ্টিবদ্ধ করে রেখেছে কোনো সুদূর সীমানার উদ্দেশ্যে। কি আছে সেখানে যা তাকে ডাকছে? কোনো অপরূপ লাবণ্য আকর্ষণ করছে তাকে। কেমন যেন একটা ধোঁয়াশা পরিবেশ হাতছানি দিচ্ছে কোনো নতুন অভিযানের দিকে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো তাকে উদ্দেশ্য করে। Hey young man, what are you doing here?
I have been watching you for last 15 minutes. Are you looking for someone? আবার একটা প্রশ্ন। How long have you been sincere? হঠাৎ ঘোরটা কাটল সুনির্মলের। পিছনে ফিরে দেখল একজন পাদ্রী। সে জিজ্ঞাসা করলে পাদ্রী সাহেব বললেন যে সামনের চার্চেই থাকেন। এখানে প্রায় উনি বিগত 10 বছর ধরে রয়েছেন। সুনির্মল তাঁর কথাগুলো পরিষ্কার শুনতে না পাওয়ায় একই প্রশ্ন উনি আবার ওকে করলেন। সুনির্মল তাকে সবটা জানালো আর এখানে আসার উদ্দেশ্যের কথাও বলল। বাড়িতে এসে লাগেজপত্র রেখে বাইরেটা ঘুরে দেখতে এসেছে প্রায় ঘণ্টাখানেক, কিন্তু এতক্ষণ সময়ের মধ্যে এই প্রথম কোনো মানুষকে তার চোখে পড়ল। সে কথাও সে পাদ্রী সাহেবকে বলল। ইতিমধ্যে সুনির্মল লক্ষ্য করল পাদ্রী সাহেব পা দিয়ে কি একটা লুকোনোর চেষ্টা করছেন, জুতো দিয়ে কি একটা লুকোনোর চেষ্টা করছেন তিনি, কেমন একটা লোমের মতন। কোনো জায়গায় এক গাদা লোম পড়ে থাকলে ঠিক যেমন লাগে সেই রকম। সুনির্মল তাকাতেই পাদ্রী সাহেবের মুখটা কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ কোনো কিছু দেখে ভয় পেয়ে গেলে মানুষের মুখ চোখের যেমন অবস্থাটা হয় ঠিক তেমন। কিন্তু কিন্তু এত কিসের ভয় তাঁর? সামান্য কিছুই তো লোম দেখেছেন তিনি। বাড়ির পিছনে জঙ্গল, কত বন্য জীব জন্তুর আস্তানা হতে পারে জায়গাটা, কত জন্তুর মৃতদেহ থাকতে পারে, সেটা ওখানেই থেকে যাওয়ায় গায়ের লোমগুলো হয়তো রয়ে গেছে। এতে এত ভয়ের কি আছে সুনির্মল ভাবল। পাদ্রীকে সে জিজ্ঞাসা করল, ও হোয়াট হ্যাপেন্ড? হোয়াট আর ইউ হাইডিং? ইজ দেয়ার এনিথিং সিরিয়াস? ইউ ক্যান টেল মি প্লিজ। পাদ্রী সাহেব মুখটা কেমন যেন একটা বিকৃত করলেন আর চুপ করে চলে যাবার সময় পিছনের দিকে তাকিয়ে সুনির্মলকে শুধু একটা কথাই বলে গেলেন, Son, you are new to this place. It's my request, please don't go to that woods at night. This place is haunted by some supernatural power. May Mother Mary bless you, my son. Bless you. If you need any kind of assistance, please don't hesitate to come to that church. It's near. Bye for now. পাদ্রীর কথার মধ্যে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারল সে, যে জায়গাটা মোটেই ঠিক নয়, অন্ততপক্ষে বসবাসের অনুপযুক্ত। কিন্তু কোনো ভয়ের আভাস দিয়ে গেলেন পাদ্রী সাহেব, আর হাতে কেন একটা ক্রস ধরিয়ে দিয়ে গেলেন সুনির্মলকে তিনি। পাদ্রী যাবার সময় বলেও গেলেন ক্রসটা গলায় পড়ে থাকতে অথবা নিজের কাছে রাখতে, কোনো সময়েই কাজ ছাড়া না করতে, তাহলেই ঘোর বিপদের সম্মুখীন হতে হবে। বাড়ির সামনেও ক্রস বেঁধে রাখতে আর পিছনের দিকেও, আর সুনির্মলের বাকি সঙ্গীদেরকেও যাতে সে সাবধান করে দেয় সেই জন্য তাকে আগাম সংকেত দিয়ে গেলেন ওই পাদ্রী সাহেব। নতুন জায়গায় আসতে না আসতেই এক নতুন সংকটের মুখোমুখি হতে হলো তাদের সকলকে। ওই অবস্থার কথা বাড়িতে জানানো কোনোভাবেই ঠিক হবে না এখন, এটাই সুনির্মল ভাবল। আদপেও এখানে কোনো সংকট আছে নাকি নতুন মানুষ পেয়ে শুধু শুধু ভয় দেখিয়ে উচ্ছেদ করবার ধান্দায় নতুন ফোন দিয়ে আঁটছে ওই পাদ্রী, কে জানে সেটা। এখন আর কাউকে কিছু না বলে বিষয়টা কোন দিকে এগোই সেদিকেই লক্ষ্য রাখবে ভেবে নেয় সুনির্মল। এই সব ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল প্রায় সন্ধে 6টা বাজে। না, এতক্ষণ বাড়ির বাইরে থাকা ঠিক হবে না। তারপর জায়গাটা আবার নতুন। হঠাৎ অফিসের ফোনে একটা ফোন আসলো তার। ফোনটা রিসিভ করে সে জানতে পারল যাদের আজকে আসার কথা ছিল তাদের ফ্লাইট কোনো কারণে ডিলেড হয়েছে। এর ফলে ওরা কাল সকালের আগে পৌঁছতে পারবে না এখানে, অর্থাৎ আজকের রাতটা সুনির্মলকে এই বড় বাংলো বাড়িতে একাই থাকতে হবে। বাড়ি ফেরার সময় সে একবার গেল গ্যারেজের দিকে, দেখল একটা গাড়ি বেশ টাইট কভার দিয়ে মোড়া। কভারটা খুলতেই ধুলোই জায়গাটা ঢেকে গেল। সুনির্মল বুঝল বেশ অনেক দিন এখানে কেউ আসে না, কিন্তু এরকম একটা নির্জন জায়গায় কি দরকার ছিল অফিসের লোকজনকে পাঠাবার?
শহরের আশেপাশেই তো কোনো না কোনো জায়গায় থাকবার বন্দোবস্ত করাই যেত। আর ভেবে এখন কি বা হবে, এই বলে সে একটা বালতিতে জল আর ন্যাকড়া নিয়ে এসে গাড়িটি ভালো করে ধুয়ে মুছে সাফ করে ফেলল। আর তারপর গাড়ির চাবি বার করে পকেট থেকে দরজাটা খুলল, কিন্তু ভিতরে ঢুকতেই একটা বিশ্রী গন্ধ, দুর্গন্ধ নাকে এলো তার। কিসের এত দুর্গন্ধ? হয়তো অনেক দিন অপরিষ্কার অবস্থায় পড়ে আছে বলে এই বিপত্তি। যাক, কোনো রকমে নিঃশ্বাস বন্ধ করে গাড়ির চাবি ঘুরিয়ে স্টার্ট দিল সে। প্রথমে ঘর ঘর শব্দ দিয়ে শুরু হলেও বেশ কিছুক্ষণ পরে গাড়ি স্টার্ট হয়ে গেল। সামনের হেডলাইটের আলোটা বেশ অনেকটা দূর পর্যন্ত গেল। হু হু করে আওয়াজ করতে লাগলো অ্যাক্সিলারেটরে পা দিয়ে সুনির্মল। কিন্তু হঠাৎ চোখ পড়ল সামনের দূরবর্তী আলোর একেবারে অন্তিম বিন্দুতে। কি ওটা? জঙ্গলের মধ্যে সাদা কাপড়ের মতো লাগছে। আলোটা জোরে গায়ে পড়েছে বলে খালি গাছের পিছনের দিকে কেমন যেন একটা লুকিয়ে যাচ্ছে। দূর থেকে দেখে তো বেশ মনে হচ্ছে কোনো এক মেয়ে মানুষ, কিন্তু এত রাতে এই নির্জন জঙ্গলের মধ্যে কি করছে মেয়েটি? এসব দেখে আর ধৈর্য রাখতে পারে না। গাড়ির চাবিটা খুলতে ভুলে গেল সে, আর নেমে পড়ল গাড়ি থেকে। গাড়ির হেডলাইটের আলোটা জঙ্গলের অনেক দূরের সীমানা পর্যন্ত রাস্তার গতিপথ সুনির্মলের জন্য বেশ স্পষ্ট করে দিয়েছে। আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে লাগলো ওই দিকে। যে জঙ্গলের মধ্যে রাতের বেলায় যাওয়া নিষিদ্ধ, সব কিছু সে এক নিমেষেই ভুলে গেছে। আরে, অনেকটা রাস্তা চলে আসার পরেও কিছুই তো দেখলো না সে। দূর থেকে যেটা কাপড় মনে হয়েছিল সেটা তো গাছের ডালে ঝুলছে, একটা সাদা আলখাল্লার মতো কি যেন। হঠাৎ করে গাছ থেকে কি একটা যেন লাফানোর শব্দ পেল সে, আর কিছু দূরে দেখলো কেমন যেন একটা দাঁতালো জন্তু কিরমির করছে তার দিকে তাকিয়ে। আকাশের দিকে মুখটা তুলে চেঁচিয়ে উঠল, তারপর তার দিকে এগিয়ে আসছে। জন্তুটা যত আসছে সুনির্মল এক পা করে তত পিছনের দিকে পিছিয়ে চলেছে। হঠাৎ জন্তুটা তার ঘাড়ে লাফিয়ে পড়তে যাবে, একটা বিকট গুলির শব্দ, চারিদিক আবার ধোঁয়া। কিছুক্ষণ পরে সে নিজেকে উদ্ধার করল একটা বাড়ির মধ্যে। পাশে পাদ্রী সাহেব বসে, হাতে তার সেই ক্রসের মালাটা, জপ করছেন চোখ বন্ধ করে। সুনির্মল চোখটা আস্তে আস্তে খুলে বুঝল যে সে এখন বাড়িতে। আর জঙ্গলের ওই ঘটনার পরে পাদ্রী সাহেব তাঁকে নিয়ে এসেছেন বাড়িতে উদ্ধার করে, না হলে আজ তার প্রাণ বোধহয় চলেই যেত। কিন্তু জঙ্গলের মধ্যে সেই দেখা মেয়েটিকে আর কেনই বা দেখতে পেল না সে? আর হঠাৎ করে কোথায় গেল? আর কোথা থেকেই সেই নেকড়ে এসে হাজির হলো তার চোখের সামনে? সে আবার ওই দৃশ্যগুলোর কথা ভেবে চিৎকার করে উঠে বসল, মা, মা! ঠিক সেই সময় পাদ্রী সাহেবের চোখটা খুলল, আর সুনির্মলের হাতটা ধরে তিনি আস্তে আস্তে বললেন, Son, Lord has saved you today. I told you not to go there in the woods. It's dangerous. Today I saved you, but I will not be always there for you. So please be careful from the next, and take this cross. It will protect you from that evil. সুনির্মল জিজ্ঞাসা করল, কোন অজানা ভয়ের কথা আপনি বলছেন? আপনাকে আজকেই বলতে হবে, কিছুতেই আমি শুনব না। আমি কয়েক ঘন্টা হলো এখানে এসেছি, একটা ভিনদেশী, এরই মধ্যে আমার সাথে এত দুর্যোগ ঘটে গেছে, এমনকি প্রাণটা বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। আর আপনি কে? কোথা থেকে বারবার আসছেন আমার প্রাণ বাঁচাবার জন্য? কে আপনি বলুন? আর এখানে কি আছে যার কাছ থেকে বাঁচানোর জন্য আপনি আমায় প্রতিটি মুহূর্তে সন্তর্পণে থাকবার অনুরোধ করেই চলেছেন? হোয়াট ইজ সো ফ্রাইটনিং হিয়ার? হোয়াট ইজ গোয়িং অন? প্লিজ টেল মি, প্লিজ। পাদ্রী সাহেব উঠে দাঁড়ালেন আর বললেন, উনি এখন চলে যাবেন। আগামীকাল সকালে আবার দেখা হবে সুনির্মলের সাথে তার।
কিন্তু সুনির্মল কিছুতেই এতবার করে জানার চেষ্টা করেও কোনো উত্তর পেল না। পাওয়ার মধ্যে শুধু গলায় বাঁধা ক্রসটা। পাদ্রী তো দরজা দিয়ে বেরিয়ে গেলেন, আর যাবার সময় গেটটা ভালো করে বন্ধ করে দিতে বললেন, আর বললেন যে একদম কাল সকালের আগে বাড়ি থেকে তাকে না বেরোতে। অগত্যা আর কিছু করার নেই দেখে সুনির্মল দরজা আটকে দিল, কিন্তু কিছুতেই মাথার মধ্যে থেকে বিষয়টাকে সে বের করতেই পারছিল না। তারপর কোনো রকমে কিছু খাবার বানিয়ে খেয়ে শুয়ে পড়ল সেই রাতে। রাতের বেলা ঘড়িতে 12টার কাঁটা ঢং ঢং শব্দে বেজে উঠতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়ায় ঘুমটা ভেঙে গেল তার। সামনে দেখল ধোঁয়ার মতো, আর তার মধ্যে থেকে বেরিয়ে আসছে একজন পরমা সুন্দরী রমণী। সেই সাদা পোশাক পরিহিতা, হ্যাঁ সেই মেয়েটা তো সুনির্মলের দিকেই এগিয়ে আসছে। এমন রূপ সে এর আগে কোনো দিন দেখেনি। মেয়েটির চোখ, নাক, মুখ সব যেন কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে, যেন সে এগিয়ে আসছে সুনির্মলের দিকে তাকে আলিঙ্গন করবার জন্য। সুনির্মলের পৃথিবীটা এক নিমেষে যেন কোনো এক অন্য আকার ধারণ করেছে। সে অবাক হয়ে যাচ্ছে, কি হচ্ছে তার সাথে এসব? কে ওই মেয়েটা? ভয়ে ঘামতে শুরু করেছে সে। এমন সময় হঠাৎ একটা বীভৎস জন্তু লাফিয়ে পড়ল তার বুকের উপরে। শানিত দাঁতগুলো প্রায় বুকের উপরে বসিয়ে দেয় এমন সময় চিৎকার করে জন্তুটাকে সে তার বুকের উপর থেকে ফেলে দিল। হঠাৎ উঠে বসে পড়ল, কিন্তু তারপর অনুভব হলো সেটা বাস্তব ছিল না, এটা স্বপ্ন ছিল। কিন্তু এরকম স্বপ্ন তো আগে কোনোদিন সে দেখেনি। আজকে দুবার মেয়েটাকে দেখার কারণে কি এই সব হচ্ছে? কে সে? চোখ ফেরালো জানলার দিকে। শন শন করে ঠান্ডা হিমেল হাওয়া ঢুকছে জানলা দিয়ে। বুকে হাত দিয়ে দেখল কই কিছুই তো হয়নি তার। সে তো যেমনভাবে শুয়েছিল ঠিক তেমনই আছে, কিন্তু জানলা তো সে বন্ধ করেই শুয়েছিল। তাহলে জানালা কি হাওয়ার কারণে খুলে গেছে? ঠান্ডায় কাঁপতে কাঁপতে জানলার কাছে গিয়ে দাঁড়াতেই গায়ের রক্ত হিম হয়ে গেল। এই তো সেই মেয়েটা। কোথা থেকে আসলো এখানে আবার? ঠিক যেমনটি স্বপ্নের মধ্যে দেখেছিল সে একেবারেই সেই চোখ, নাক, মুখ। এবার ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। কিছুক্ষণ পরে সে তাকিয়ে দেখল মেয়েটা আর নেই। আবার সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আর কিছু না বুঝে ঘরের জানলা বন্ধ করে দিল সুনির্মল, আর ভাবল কাল সকালের আগে সে আর বাড়ির বাইরে যাবে না। আর প্রথমেই ওই চার্চের পাদ্রী সাহেবকে গিয়ে সমস্ত অভিজ্ঞতার কথা সে জানাবে। সারাটা রাত এরকমই না ঘুমিয়ে কেটে গেল সুনির্মলের। পরের দিন ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়ল সে, আর হাঁটা দিল চার্চের উদ্দেশ্যে। সেই পাদ্রী সাহেবের নামটাও তো সে জানে না, তাহলে কি করে তাকে চিনতে পারবে? কিন্তু ওই কথাগুলো যে তাকে বলাটা অত্যন্ত আবশ্যকীয় এখন সুনির্মলের কাছে। সে কোনো দিকে আর না তাকিয়ে রুদ্ধশ্বাসে ছুটে চলল চার্চের দিকে। হাতে তখনও পাদ্রী সাহেবের দেওয়া সেই মালা। আর চড়াই পথে উঠতে উঠতে বুকের ভিতরে যেন শুধু একটাই মুখ খালি ভেসে উঠতে লাগলো। সে আর কারুর নয়, সেই স্বপ্ন সুন্দরীর মুখ। চোখ বন্ধ করলেই এখন শুধু মুখের সামনে তার মুখটাই ভেসে উঠছে। গায়ে একটা কালো কোট আর পরনে একটা লাল হাই নেক গেঞ্জি, আর কালো ট্রাউজারে সুনির্মলকে অসাধারণ দেখাচ্ছে, ঠিক যেন ওই প্রদেশেরই কেউ হবে সে। চার্চে ঢুকতে গিয়ে দেখলো প্রেয়ার হচ্ছে। কথা না বলে ইশারা করলো সে একজনকে। বাইরে বেরিয়ে এসে বলল, Who are you, young boy? Would you like to see someone?
সুনির্মল বলল, ইয়েস, আই উড লাইক টু শেয়ার আ ফিউ ওয়ার্ডস উইথ দ্য পোপ। আই ডোন্ট নো হিজ নেম, বাট আই ক্যান আইডেন্টিফাই হিম ইফ আই কুড সি হিম। লোকটি সব শুনে বলল যে তিনি চেনেন পাদ্রী সাহেবকে, আর প্রেয়ার শেষ হয়ে যাওয়ার পরেই তিনি সুনির্মলকে ভেতরে নিয়ে যাবেন দেখা করার জন্য। এরই মধ্যে কোথা থেকে একটা ঘোড়ার গাড়ির ঊর্ধ্বশ্বাসে এসে সামনের লোকটিকে মেরে দিয়ে চলে গেল। কি অবস্থায় যে লোকটি পড়ে রইল সুনির্মলের সামনে তা বলে বোঝানো সম্ভব নয়। চোখ ঠেলে প্রায় বেরিয়ে আসছে, আর নাক মুখ দিয়ে গলগল করে প্রায় রক্ত বেরোচ্ছে। আর হাতের ইশারায় সে সুনির্মলকে বলল, coming for you. She won't let you go from here. She will take you. She's coming. এই বলতে বলতেই লোকটি রাস্তার মধ্যে পড়েই মারা গেল। সুনির্মল কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না। এসবই কি হচ্ছে তার সাথে? ভয়ে গায়ে কাঁটা দিতে শুরু করলো তার, আর অন্যদিকে চোখ দিয়ে জল পড়তে লাগলো। সামনে হাঁ করে থাকা মৃতদেহটি যেন এখন কিছু বলতে চাইছে তাকে উদ্দেশ্য করে। সুনির্মল চিৎকার করে পিছনে ফিরে আবার অবচেতন হবে এমন সময় দুটো হাত এসে চেপে ধরল তাকে। লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন, চিৎকার করতে থাকলো সুনির্মল। সঙ্গে সঙ্গে একটা দৈব কণ্ঠের মতো কণ্ঠ ভেসে আসলো, You don't need to be worried anymore. I am here, my son, to protect you from that evil. সুনির্মল এক দৃষ্টিতে তাকিয়ে রইল পাদ্রী সাহেবের মুখের দিকে। এরপর সেই পাদ্রী সাহেব সুনির্মলকে নিয়ে আসলেন চার্চের ভিতরে। সেখানে আসার পরে সুনির্মল তার সাথে ঘটা প্রতিটি ঘটনার কথা একে একে জানালো পাদ্রী সাহেবকে। সাহেব সবটা শুনে বুঝলেন আর সুনির্মলকে বললেন, Yes, my son. What you had seen was actually happened with you. It was not just a dream. She came a long way to see you and to grab you. এসব শুনে সুনির্মলের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। এমতো অবস্থায় হঠাৎ অফিসের ফোনে রিংটোন বেজে উঠল। সে ফোনটা ধরতেই অফিস থেকে জানানো হলো যে বাড়িতে আরও দুজন যাদের আসবার কথা আছে তারা পৌঁছে গেছে আর অপেক্ষা করছে। সে যেন তাড়াতাড়ি গিয়ে তাদের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, আর আগামীকাল থেকে তাদের অফিসে ট্রেনিং শুরু হচ্ছে। সুনির্মল সবটা শুনে ফোনটা রেখে পাদ্রীর মুখের দিকে তাকালে সাহেব তাকে ক্রসটা হাতে নিয়ে বাড়ি ফেরার কথা বলেন, আর এটাও বলেন যে যারা এসেছে তাদের যেন এই সম্পর্কে কোনো কথা না বলে। যদি সম্ভব হয় তাহলে উনি একবার সুনির্মল আর বাকিদের সাথে গিয়ে দেখা করবেন এমনটা কথা দিলেন। সুনির্মল আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, আর পৌঁছে দেখল দুজন ছেলে অপেক্ষারত। সঙ্গে আরও দুজনকে পেয়ে নিজের মনের মধ্যে থাকা ভয়টার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছে সুনির্মল। সত্যি কথা বলতে কি, বাড়িটার মধ্যে এখন তেমন কোনো আতঙ্কের আভাসও বেশ কয়েক ঘন্টা ধরে আর পাচ্ছে না। তবে গতকাল রাতে দেখা সেই মায়াবিনী রমণীর কথা সে ভুলেও আর কোনো বন্ধুকে বলতে চাইল না। পাদ্রীর দেওয়া ক্রসটা কখনো হাতে বেঁধে রাখছে সে, আবার কোনো কোনো সময় গলায় পড়ে ঘুরছে। সময়টা এরকমভাবেই কেটে যেতে থাকলো। দুপুরের খাবার দাবার সম্পূর্ণ করে সকলে মিলে একটু আশেপাশে হাঁটতে যাবে ঠিক করলো। আজকের দিনটাই যা একটু শান্তিতে সময় কাটাবার জন্য উপযোগী। আগামীকাল থেকে অফিসের দায়িত্ব কাঁধে এসে পড়লে আর কীভাবেই বা সেখান থেকে নিষ্পত্তি পাওয়া সম্ভব হবে তাদের পক্ষে। কিন্তু সুনির্মল অনুভব করল রাতে ঠিক করে ঘুম না হওয়ায় আর তার পাশাপাশি সকলের ওই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখাপেক্ষী হওয়ায় তার আর শরীর দিচ্ছে না। সে তার বাকি দুই বন্ধু হ্যারি আর রাজীবকে বলল, তোমরা দুজন আশেপাশে একটু ঘুরে এসো, সেই ফাঁকে আমি বাড়িতে একটু রেস্ট নিই। সেই জার্নি করে আসবার পর এখনও পর্যন্ত আমি ঠিক করে রেস্ট নিতে পারিনি। হ্যারি বলল, It's okay, my friend. Take some rest. We will bring some groceries from the next shop. See ya. রাজীবও সাই দিল সে কথায়, আর ওরা দুজন হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। সুনির্মল গাড়িটি সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেছিল ওদের ঠিকই, কিন্তু ওরা বলল ওরা হেঁটে আশেপাশে জায়গাটা একটু দেখতে চায়। তারপর কোথায় কি আছে না আছে সেটা না জানা থাকলে খুব মুশকিল হবে সকলের পক্ষে, কারণ বাড়ির আশেপাশে কোনো লোকজন নেই 1 কিলোমিটারের মধ্যে।
অত দূরে দূরে গিয়ে প্রয়োজনীয় জিনিস কাজের সময় নিয়ে আসা সম্ভবপর নয়। কাজেই সুনির্মল বুঝলো ওরা যথার্থ কাজটাই করেছে সকলে। সুনির্মল তালা দিয়ে ঘরের ভেতরে আসলো। বাড়িটা একেবারে ঘুরে দেখা সম্ভব হয়নি তার পক্ষে, ফলে এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ একটা জায়গায় দেওয়ালের মধ্যে কিছু লোম দেখতে পেল। ভয়ে আবার তার গায়ে কাটা দিল। ভাবল আবার সেই লোম, কিন্তু এখানে আসলো কিভাবে? এই সব ভাবতে ভাবতে হঠাৎ দরজায় কেউ ঘন্টা বাজালো। ছুটে এসে দেখল বাইরে কেউ নেই। দরজা বন্ধ করে পিছনে ফিরতেই আবার কলিং বেলের শব্দ। এবার আর দরজা খুলতে সাহস পেল না সে। দরজাটা আস্তে আস্তে ফাঁক করে দেখল একটা মরা বেড়াল। দেখে দুপা পেছনে সরে আসলো সে। এটা আবার কিরকম ব্যাপার? এখানকার লোকগুলোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তারা বেড়াল মেরে মানুষের বাড়ির দরজার সামনে এরকমভাবে রেখে দিয়ে চলে গেছে। আর কিছু না ভেবে সুনির্মল তাড়াতাড়ি বস্তায় মুড়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো বেড়ালের দেহটিকে। ঘরে এসে ঢুকেই চমকে উঠল সে। সারা দেওয়ালে কেউ রক্ত দিয়ে লিখে রেখে গেছে, আই অ্যাম ব্যাক, আই উইল টেক ইউ উইথ মি, ইউ আর মাইন, আই শ্যাল টেক ইউ। সারা দেওয়ালে এটাই লেখা। কি করবে সে কিছুই বুঝতে পারল না, আর ফ্যাল ফ্যাল করে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। ভয়ে দুমড়ে মুচড়ে মাটির উপরে বসে পড়ল আর চিৎকার করে কাঁদতে শুরু করল। সেই সময় তার দুই বন্ধু বাড়িতে সবে পৌঁছেছে, আর সুনির্মলের চিৎকারের আওয়াজ পেয়ে তারা ঘরের মধ্যে ঢুকলো আর ওকে ধরে নিয়ে গিয়ে খাটের উপরে বসালো। এখানে কোনো ডাক্তার এই সময়ে পাওয়া খুব মুশকিল ছিল, কিন্তু ওদের মধ্যে রাজীব কিছু মেডিসিন সঙ্গে করে এনেছিল। ওর কাছে হাইপার টেনশন আর অ্যাংজাইটির কিছু ওষুধ সবসময়ই রাখা থাকতো। সেখান থেকেই একটা ওষুধ বার করে সাথে সাথে ও সুনির্মলকে খাইয়ে দিল, কারণ ভয়ে তখন সুনির্মলের মুখ থেকে কথা বেরোচ্ছিল না। ওষুধ খেয়েই তন্দ্রা মতো আসলে সে আবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। বন্ধুর এরকম অবস্থা দেখে রাজীব আর হ্যারি খুবই চিন্তিত হয়ে উঠল। যতই হোক সুনির্মল তাদের রুমমেট, কাজেই অসময়ে বন্ধুই বন্ধুর পাশে থাকে। বিকালে সুনির্মলের ঘুম ভাঙল। সে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘুম থেকে উঠে ও ভীষণ ক্লান্তি অনুভব করছিল, কিন্তু ঘরের থেকে বেরিয়ে দেখল রেকর্ড প্লেয়ারে একটা রোম্যান্টিক মিউজিক বাজছে আর রাজীব রান্নাঘরে নুডলস বানাচ্ছে। হ্যারি সোফায় শুয়ে শুয়ে একটা ইংরেজি বই পড়ছে আর পা নাড়িয়ে নাড়িয়ে একই সাথে গানের মেজাজ উপভোগ করছে। হঠাৎ করে হ্যারির চোখ পড়ল সুনির্মলের দিকে। সে বলল, How are you feeling, my friend? I was frightened, but now you are out of danger. Why don't you join us and have some fun? I think it will make you feel better. সুনির্মল বলল, Thank you for taking care of me. You both are just amazing, my friends. I am all right now. I prefer to read some of my favorite books. Thanks, by the way, for everything. সে ঘরে চলে এলো। মনের মধ্যে আগের সব কথাগুলো বারবার এসে জমা হচ্ছে। কিছুতেই ভুলতে দিচ্ছে না যেন জীবন এই বিগত দুদিনের স্মৃতিগুলোকে। আগের দুদিনে এই পাড়াটা সম্পর্কে একটা ধারণা সুনির্মলের তৈরি হয়েছিল। ব্যাগের মধ্যে থেকে পছন্দের বইটা বার করতে করতে হঠাৎ তার মনে হতে লাগলো এই সব প্রান্তিক গ্রামগুলোতে সন্ধে নামলে বাইরে তেমন কাউকে দেখা যায় না। 9টা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়ে পাড়াটা। তারপর যখন সময় ঘুমের গভীরে, তখন সে নিঃশব্দে আসে। প্রথমে ভাবল মরা ইঁদুর কিংবা টিকটিকির, কিন্তু খানিক বাদেই বুঝতে পারল গন্ধটা চেনা গন্ধ নয়। বইটা বন্ধ করে বেশ কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিল সে। হ্যাঁ, বেশ বেশ ঘনিয়ে আসছে গন্ধটা, কিন্তু কিছুতেই বুঝতে পারল না গন্ধটা কিসের। হঠাৎ তাঁর চোখ পড়ল বাড়ির চারিদিকে ভাঙা প্রাচীরটার উপর। মনে হলো ছায়ামূর্তির মতো কিছু একটা যেন বসে রয়েছে পাঁচিলটার উপরে। অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না। টর্চটাকে সামনে এনে দেখার চেষ্টা করলো সে, তবুও দেখা গেল না। এতটা বৃষ্টি গন্ধ মনে হয় আগে যেন কোনোদিন সে পায়নি। বিগত দিনের অভিজ্ঞতার দরুন আর সাহস নেই তার জানলার দিকে দাঁড়িয়ে পুরো বিষয়টাকে দেখবার। কি হতে পারে সেটার বিষয়ে একটু আন্দাজ করতে পারছে সে, তবে কি সে
সেই ভয়ঙ্কর জীবটা যার উপরে ফাদার গুলি চালিয়েছিল জঙ্গলের মধ্যে তার প্রাণ বাঁচাবার জন্য, নাকি অন্য কিছু ভৌতিক? যেদিন থেকে এসেছে সেই একই ভয়াল অভিজ্ঞতার শিকার হয়েই যেতে হচ্ছে তাকে বারবার। কি দেখবে সে আজকে? কয়েক মিনিট চুপচাপ বসে থাকার পর হঠাৎ করেই বাড়ির উঠোনে নিঃশব্দে নেমে এলো ছায়ামূর্তিটা। এবার টর্চের আধমরা আলোতেও বেশ পরিষ্কার দেখতে পেল সুনির্মল প্রাণীটাকে। বুঝতে পারল সে মাংসের গন্ধ পেয়েই এসেছে। নেকড়েটা। টর্চের হালকা আলোতেও ঝকঝক করছে ওর দাঁতগুলো। কয়েক মিনিট ভয়ে জড়সড় হয়ে ভয়ঙ্কর জীবটার দিকে চেয়ে বসে রইল সুনির্মল। ভয়ে তার গলাটা শুকিয়ে এসেছে। কাউকে ডাকার মতো ক্ষমতা নেই এখন। কেন যেন মনে হচ্ছে নেকড়েটা মাংসের গন্ধ পেয়ে বা কোনো শিকারের আশায় আসেনি, তাকে দেখছে। বসে বসেই খানিকটা পিছিয়ে ঘরে ঢোকার চেষ্টা করল সে। গলায় আওয়াজ করে হ্যারি আর রাজীবকে ডাকতে যাবে, কিন্তু কিছুতেই গলা দিয়ে আর আওয়াজ বের করতে পারছে না। নেকড়েটাও এগিয়ে এলো কয়েক পা। টর্চের আলোয় ওকে পরিষ্কার দেখা যাচ্ছে এবার। আকারে কুকুরের চেয়ে একটু বড়, অনেকটা পাহাড়ি কুকুরের মতো। গোটা গায়ে ঝাঁকড়া ঝাঁকড়া কালো লোম। বোটকা একটা গন্ধে ম ম করছে বাড়িটা। ওর দৃষ্টি সুনির্মলের উপরে। হয় তাকে আক্রমণ করার কথা ভাবছে, নয়তো টর্চটাকে ভয় পাচ্ছে। সুনির্মল ঘামতে শুরু করলো ভেতরে ভেতরে। এত সামনে থেকে মৃত্যু এর আগে কখনো দেখেনি সে। সুনির্মল দেখল জন্তুটা আস্তে আস্তে জানলার কাছে এগিয়ে এসেছে, আর লোহার দুটো শিককে একেবারে হাত দিয়ে বেঁকিয়ে দিয়েছে। আর তো কোনো বাধা রইল না ঘরের মধ্যে ঢুকে আসতে। চিৎকারও করতে পারছে না সুনির্মল, পাছে যদি ঝাঁপিয়ে পড়ে ওই দানব তার উপরে। ওই ধারালো নখ দিয়ে তো একেবারে ক্ষতবিক্ষত করে দেবে জন্তুটা। নেকড়েটা আরও এক পা এগিয়ে এলো। সুনির্মল শক্ত করে টর্চের সরু হাতলটা ধরল। নেকড়েটাও থমকে দাঁড়ালো একবার। তারপর পিছন দিকে মুখ ঘুরিয়ে কিছু যেন একটা বোঝার চেষ্টা করল। ঠিক এমন সময় গেটের বাইরে থেকে এক ভীষণ শব্দে ডেকে উঠল আরেকটা নেকড়ে। এবার সেই অদ্ভুত বিকট শব্দটা কানে এসে লাগলো হ্যারির আর রাজীবের। তারা রান্নাঘরে কি যেন একটা করছিল, কিন্তু ওই শব্দে হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে দেখলো আলো নেই ঘরে, আর সুনির্মল হাতে একটা টর্চ নিয়ে জানলার দিকে তাকিয়ে নিষ্পলক দৃষ্টিতে নির্বাক। এবার তারা দুজনে জানলাটার সামনে এগিয়ে গেল। গিয়ে তারাও বাকরুদ্ধ। ওরা ঘরে ঢুকে একটা ধারালো ছুরি দিয়ে যেই না ছুঁড়ে মারতে যাবে তার আগেই পালিয়ে গেল নেকড়েটা। পাঁচিলের যে ভাঙা জায়গাটা দিয়ে ঢুকেছিল সেই জায়গাটা দিয়ে বেরিয়ে গেল জন্তুটা। এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে টেনশনে ছিল সুনির্মল, সেটা আর আলাদা করে বলতে হলো না তাদের সামনে। হ্যারি আর রাজীব দুজনেই বুঝতে পারল কিসের জন্য এত ভয় পেয়েছে সুনির্মল এখানে আসার পর থেকে। তারপর রাতে দেখা স্বপ্ন আর পাদ্রী সাহেবের সাথে দেখা হওয়ার পরে যা যা ঘটেছিল তার সাথে সে সমস্ত কিছু তাদের দুজনকে খুলে বলল। আর সাথে এটাও বলল যে তাদের কাছেও এরকম ক্রস রাখতে হবে, নয়তো তারা প্রাণে বাঁচতে পারবে না। হ্যারি আর রাজীব এখানে আর থাকবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে নতুন জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। রাতের খাবারটা কোনো রকমে সকলে খেয়ে একসাথে বসলো ড্রয়িং রুমে। তারপর হ্যারি একটা পুরনো বই কোথা থেকে নিয়ে আসলো। হ্যারি হঠাৎ করে বইয়ের পঞ্চম পাতাটা খুলে কি যেন একটা বিড়বিড় করে পড়তে লাগলো। সুনির্মল তাকে জিজ্ঞাসা করলে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকার নির্দেশ দিল। তারপর 2-3 মিনিট অতিক্রান্ত। এরপর বইয়ের থেকে মুখ তুলে হ্যারি বলল, This is not an ordinary wolf. It was a man-eater. Don't you know about that? It's cursed. It's a werewolf. সেটা শুনে তাদের দুজনেরই হাড় হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। এক মানুষ খেকো নেকড়ের কবলে এসে পড়েছে তারা। কিন্তু পাদ্রী সাহেব কেন ওই মানুষ খেকো নেকড়ের কথাটা তাকে বলেনি সেটা নিয়েই ভাবতে থাকলো সুনির্মল। সে তো বহুবার জিজ্ঞাসা করেছে পাদ্রী সাহেবকে, তাহলে কেন তিনি চুপ করে রয়েছেন এখনো কেন কিছু বলছেন না? এত কঠিন অবস্থার মধ্যে কেন তাদের ফেলে রেখেছেন?
এর থেকে উদ্ধারের নিশ্চয়ই কোনো না কোনো পথ তো রয়েছে। সুনির্মল ঠিক করল পরের দিন সকাল হতেই তারা সকলে মিলে পাদ্রির কাছে যাবে, তারপর অফিসের কাজ পরে হবে। আগে তো প্রাণ বাঁচিয়ে এখান থেকে কোনো রকমে নিস্তার নিয়ে বেরোতে হবে, তারপরে তো কাজ। Did you see the eyes of the beast? It was blue. That means that the werewolf was a female and she knew you, Shunirmal. She came here just to see you. I saw her watching you silently. আরে এই কথাটা তো সে জানে না, এটা প্রথমবার শুনল সে হ্যারির কাছ থেকে। হ্যারি আসলে এসব বিষয়ের উপরে অনেক গবেষণা করেছে একটা সময়ে, এগুলোর অস্তিত্ব আছে কি না সেই বিষয়ে, কিন্তু এখানে এসে এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে এটা সে কখনোই কল্পনা করেনি। এর থেকে নিস্তারের উপায় যখন কারোর আর জানা নেই, তখন অগত্যা পাদ্রী সাহেবের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারা তিনজনেই এক ঘরে রাত কাটাবার সিদ্ধান্ত নিল এবং অপেক্ষায় রইল সকাল হওয়ার। শুয়ে পড়ে কখন যে সুনির্মলের চোখ লেগে এসেছে তার মনে নেই। হঠাৎ দমকা হাওয়া ঘরের মধ্যে, চারিদিকে ঠান্ডা নিস্তেজ হয়ে সুনির্মল শুয়ে আছে একা একটা বিছানার উপরে। আরে কোথায় গেল তার বন্ধুরা সব? দেখল খাটের ঠিক সামনে দাঁড়িয়ে সেই পরমা সুন্দরী রমণী, আর চারিপাশে শুধু ধোঁয়া, আর কিছু সুনির্মলের চোখ আকর্ষণ করতে পারছে না। আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে আসছে সেই রমণী তার কাছে। মন্ত্রমুগ্ধকর সেই সৌন্দর্য যা আগে সে কখনো দেখেনি, সেই সৌন্দর্যও যেন তাকে গ্রাস করে ফেলতে চাইছে। সুনির্মল বাকরুদ্ধ হয়ে শুধু দেখেই চলেছে তাকে। মেয়েটি এবার এসে বসল ঠিক তার পাশে। আস্তে আস্তে মাথার উপরে হাত রাখল সে সুনির্মলের, হাত বুলিয়ে দিল দুবার, তারপর মাথায় একবার চুম্বন করল, আর দু হাতে জড়িয়ে ধরল সে সুনির্মলকে। সুনির্মলের বুকে মাথা রাখল সেই মেয়েটি। সুনির্মলও কোনো কিছু বুঝল না, সেও জাপটে ধরল তাকে নিজের বুকের ভিতরে। মনে হলো কতদিনের হারিয়ে যাওয়া প্রেমের স্পর্শ অনুভব করছে সে। এ এক অদ্ভুত শান্তি যা কোনো কিছুর দ্বারাই খর্ব করা সম্ভব নয়। কিন্তু হঠাৎ যেন এক নিমেষে সব কিছু বদলে যেতে লাগলো। মেয়েটি মুখ তুলে তাকাতেই সুনির্মল লক্ষ্য করল যে কোথায় কোনো মেয়ে নেই তো তার সামনে। এ তো একটা কালো ভয়ঙ্কর নেকড়ে বসে আছে তার বুকের উপরে, যার লালায়িত জিহবা সুনির্মলের বুক চিরে রক্ত খাওয়ার জন্য তৎপর, আর হাতের সুন্দর নখগুলো এখন পরিণত হয়েছে ধারালো নখে, যাতে লেগে আছে রক্ত। সারা শরীর ঠান্ডা হয়ে যেতে লাগলো সুনির্মলের। সেই অদ্ভুত ডাক ডাকতে থাকলো পিশাচটা তার বুকের উপরে বসে। সুনির্মল তার চোখের দিকে এখনো পাষাণের মতন চেয়ে রয়েছে, কোনো কথা বলার অবস্থায় নেই সে। কি দেখলো এতক্ষণ ধরে, আর কি বা ঘটেছে তার সাথে, কোনো কিছুই বোঝার মতো অবস্থায় নেই সে আর। মেয়েটা কোথায় গেল? সেই সুন্দর মেয়েটাই কি তবে নেকড়েতে পরিণত হয়েছে? এটাই কি তার ভয়ানক রূপ, আর বাকিটা শুধুই মায়া? তাহলে কি এই সেই মায়া নেকড়ে? যতবার সুনির্মল জন্তুটির চোখের দিকে তাকাচ্ছে ততবার সে দেখছে জন্তুর বদলে সেই মেয়েটিকে। আবার ক্ষণিক সময় যেতে না যেতেই দেখছে সেই ভয়ঙ্কর পিশাচকে। উফ, কি যন্ত্রণা তার গোটা শরীরের মধ্যে উৎক্ষেপণ সৃষ্টি করেই চলেছে। হঠাৎ সুনির্মল চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! না না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও, আমায় ছেড়ে দাও, আমি তোমায় চিনি না। বেশ কিছুক্ষণ এরকম ভাবেই কেটে যাবার পরে হঠাৎ করে ঘুমটা ভাঙল সুনির্মলের। তখনও সে তারস্বরে চিৎকার করেই চলেছে, আর চোখটা বন্ধ। চোখ খুলতেই সামনে দেখল দুই বন্ধু হ্যারি আর রাজীব তাকে ঘিরে বসে আছে, আর সুনির্মলের দুটো হাত শক্ত করে ধরে রেখেছে। এত ছটপট করছে সুনির্মল যে তাকে বেঁধে রাখাই প্রায় যাচ্ছে না, যেন এখনই প্রাণটা বেরিয়ে যাবে তার শরীরের থেকে। অনেক কষ্টে তারপর তার জ্ঞান এলো। জ্ঞান ফেরার পরে সে নিজের হাত বুক সব পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে লাগলো। হঠাৎ করে খাটের থেকে নেমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো সুনির্মল, রক্ত লেগে আছে কিনা সেটা দেখার জন্য। সে কি জীবিত না মৃত কিছুই বুঝতে পারছিল না।
বন্ধুদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, তোরা কি আমায় দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমি কি বেঁচে আছি? রাজীব বলল, বেঁচে থাকবি না কেন? তোকে তো আমরাই এতক্ষণ সামাল দিলাম। কি হবে আবার তোর? তুই তো ঘুমের ঘোরে ভুল ভাল বকবক করেই যাচ্ছিলিস। আমরা অনেক মন দিয়ে তোর কথাগুলো শোনার এবং বুঝবার চেষ্টা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় কিছুই আন্দাজ করতে পারলাম না। তুই যে কি বিড়বিড় করে আউড়ে যাচ্ছিলিস, বিশ্বাস কর বোঝা বড় মুশকিল। এতক্ষণে সুনির্মল বুঝল যে সে মারা যায়নি। এতক্ষণ ধরে তার সাথে যা যা ঘটেছে সেগুলো একটা ভয়ের স্বপ্ন ছিল মাত্র, এগুলো বাস্তব নয়। কিন্তু তাহলে ওই স্বপ্নে দেখা মেয়েটিকে আজকে সে বাইরের জানলার সামনেই বা কি করে দেখেছিল? না, এরকম কিছুতেই হতে পারে না। যাকে সে খালি চোখে দেখেছে তাকেই আবার স্বপ্নের মধ্যেও দেখছে কিভাবে? এ আবার কেমন মায়া! এরকম কোনোদিন তো আগে তার সাথে ঘটেনি। সে অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে রইল। তারপরে সে বিছানায় বসল। সবকিছু এক নিমেষে কেমন একটা ধোঁয়াশা হয়ে যাচ্ছে চোখের সামনে। হ্যারি তার কাঁধের উপরে একটা হাত রেখে বলল, What you have seen was true, my friend. The werewolf are beasts. They have got the power to hallucinate someone. It just started with you, but it will continue to kill someone each and every day. Before it's too late, we have to find a way out. সুনির্মল পুরো বিষয়টা বুঝতে পারল, কিন্তু কিছুতেই ভয়ঙ্কর ওই দানবের মুখোশের পিছনে লুকোনো সেই সুন্দরী মেয়েটাকে মন থেকে মুছে ফেলতে পারল না। পরের দিন আবার অফিসে ট্রেনিং শুরু হবার কথা, আর তার পাশাপাশি চার্চের পাদ্রী সাহেবের সাথেও দেখা করার কথা আছে। কিন্তু কি করে এত কিছুকে ব্যক্ত করবে সে? এত ভয়ের মধ্যেও কেন ওই টান অনুভব করছে ওই অচেনা মায়াবিনীর প্রতি? কোন পথে নিয়ে যেতে চলেছে তার জীবন? এ কি শুধুই কল্পনা, নাকি এক বিরাট রহস্য আছে এর পিছনে? সব কিছুর উত্তর হয়তো সে আগামীকাল পাদ্রী সাহেবের কাছেই পাবে। পরের দিন ভোরবেলা হতে না হতেই অফিসের তরফ থেকে তাদের সকলকে জানিয়ে দেওয়া হলো যে আজকের মধ্যে তাদেরকে অফিসে জয়েন করতেই হবে। আজকেই অফিসের প্রথম দিন। সুনির্মল ভাবল, এত দূরে যে বিশেষ কারণের জন্য তার আসা, সেটাই তো কোনো না কোনো সমস্যায় বেড়াজালে জড়িয়ে পড়েছে। এতগুলো দিন সে তার মা আর ভাইয়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি, কিছুতেই কোনো কাজে মনোনিবেশও করতে পারছে না। আর দেরি না করে সে হ্যারি আর রাজীবকে ডেকে বলল, চলো সবাই ফ্রেশ হয়ে নাও, তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হবে চার্চের উদ্দেশ্যে, নচেত আমরা পাদ্রী সাহেবের সাথে কথা বলতে পারবো না, কারণ কিছুক্ষণ বাদেই প্রেয়ার শুরু হয়ে যাবে। আমি আগের দিন গিয়ে তার দেখা পাইনি। কিন্তু বাকিটা সে আর বলতে সাহস পেল না। কিভাবে ওই লোকটা গাড়ি চাপা পড়েছিল, আগের পুরো ঘটনাটা সে নিজের মনকেই বুঝিয়ে উঠতে পারেনি, তো বাকিদের কি করে বোঝাবে? সেদিন প্রচণ্ড শীত পড়ায় সকালবেলাতেই ঘন কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল পুরো জায়গাটা। তবুও কোনোভাবে কুয়াশার প্রকোপ কাটিয়ে উপরের চড়াই পথ ধরে হেঁটে উঠতে লাগলো তারা। হ্যারি আর রাজীবকে সুনির্মল জানালো, আগে সে একবার ওই পথ ধরেই চার্চে গিয়েছিল। ওই পথ ছাড়াও আরেকটি পথও আছে, কিন্তু সেটা অত্যন্ত ঘোরালো, কাজেই সে পথে গেলে পৌঁছতে অনেকটা সময় লেগে যাবে। কুয়াশা মাখা সকালের মধ্যে থেকে তারা দেখতে পেল চার্চের উপরের সেই ঘণ্টাটা বেজে চলেছে। চার্চের সামনে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, আর চার্চের পিছনের দিকটা কবরস্থান। সেখানে কেউ তেমন যায় না। কবরস্থান বেশ প্রাচীন, চার্চ তৈরি হওয়ার সময় থেকেই হয়তো সেটা রয়েছে। সুনির্মল দেখল চারপাশটা ঘুরে, আর বুঝল আজকে তবে এখনো প্রেয়ার শুরু হয়নি, পাদ্রী সাহেবের দেখা পাওয়া যাবে। এই ভেবে পেছনে ফিরতেই সুনির্মল দেখল কবরস্থানের ওখানে পাদ্রী সাহেব দাঁড়িয়ে আছেন, তাকে ডাকছেন। কিন্তু কাছে যেতেই দেখল সেই মেয়েটি দাঁড়িয়ে। পাদ্রী তো নয়, এই তো সেই মায়াবিনী। আবার কি করে তাকে দেখা দিল? এই সবই কি চোখের ভুল? হাত বাড়িয়ে মেয়েটা তাকে ডাকলে
সুনির্মল নিজের হাতটা বাড়িয়ে তাকে ধরতে যাবে, এমনই সময় পেছন থেকে পাদ্রী সাহেব তাকে ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে এলেন। সুনির্মল কিছুই অনুভব করতে পারল না। তার শরীরটা কি অদ্ভুতভাবে হালকা লাগছে, যেন মনে হচ্ছে শূন্যে ভেসে আছে সে। পাশের লোকগুলো কি বলছে, কে তারা, কিছুই বুঝতে পারছে না সে। খুব জোরে কেউ যেন তাদের মধ্যে থেকে তার নাম ধরে ডাকলো। ঠিক সেই সময় একটু চেতনা ফিরে এলো তার। কে আপনারা? সুনির্মল বলল। পাদ্রী বললেন, It's me, my son. You are now out of danger. সুনির্মল বলল, Stop fooling me. You are a fake person. This woman should not be a beast or my imagination. It's real and I can see her with my open eyes. পাদ্রী সাহেব আর কথা না বাড়িয়ে নিয়ে আসতে বললেন হ্যারি আর রাজীবকে। তারপর উনি বললেন, আজকে চার্চের ভিতরে প্রেয়ার একটু দেরি করে সংগঠিত হবে, কারণ আজকে ফুল মুন নাইট। এই রাত ওই রক্তপিপাসু দানবের সবচেয়ে বেশি প্রিয় রাত। ওই রাতে তাদের শরীরে সর্বাধিক শক্তি জাগ্রত হয়, আর তারা যাকে নিতে আসে নিজেদের দুনিয়ায়, তাকে সঙ্গ করে নিয়ে যাওয়ার জন্য যত রকমের শক্তিকে কাজে লাগানো সম্ভব সেটাই চেষ্টা করতে থাকে। কোনো না কোনো উপায়ে কিছুতেই সে তার শিকারকে মুক্ত করে হাত থেকে বেরিয়ে যেতে দেয় না। এরা এতটাই শক্তির অধিকারী হয় যে সামনে যে কোনো মানুষকে অতি সহজেই হ্যালুসিনেশন দ্বারা বশে নিয়ে আসে, তারপর তাদেরকে মেরে ফেলে নিজেদের জগতে নিয়ে যায়। পাদ্রী সাহেব আরো বললেন, সুনির্মল, তুমি যেই বিষয়টা বারংবার চোখের সামনে দেখছো সেটা কোনো দ্বন্দ্ব নয়, বরং জানবে এক্কেবারে সত্যি। যে মায়াবিনী রমণীকে তুমি তোমার চোখের সামনে আর স্বপ্নে বারবার আসতে দেখছো, সেই হলো আসলে মানবরূপী নেকড়ে। কিন্তু এখন না সে শিকারের আশায় বসে নেই। সে খুঁজে চলেছে তার নিজের মনের মানুষটিকে। সেই মানুষের কোনো অবয়ব সে তোমার মধ্যে দেখেছে। সেই জন্য শয়নে, স্বপনে, নিদ্রা কিংবা জাগরণে সে তোমায় এইভাবে দেখা দিয়ে যাচ্ছে, আর তুমি ক্রমাগত মায়াচ্ছন্ন হয়ে পড়ছ। মায়া এমন একটা জিনিস যা তোমার অন্তরাত্মাকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিতে পারে। তখন তুমি সব জায়গায় নিজের মনের মধ্যে থাকা বিষয়টি দেখতে পাবে। তার কথা ভাবলেই তুমি তাকে নিজের চোখের সামনে দেখতে পাবে, যাকে আমরা ইংরেজি ভাষায় হ্যালুসিনেশন বলে থাকি। তবে আজকে যাকে তুমি কবরস্থানে আমি ভেবে ছুটে ধরতে যাচ্ছিলে, আসলে সত্যি কথা বলতে ওখানে কিছু একটা ছিল। এইসব মায়াবী আত্মারা আমাদের সাথে নানানভাবে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে। তাদের সঠিক কি উদ্দেশ্য সে বিষয়ে কিন্তু সচরাচর বলে ফেলা সম্ভব নয়। আমি করুণাময় ঈশ্বরের সাধক মাত্র। আমার মধ্যে সে দূরদৃষ্টি নেই যে আমি তোমার সাথে ওই মায়াবিনী ঠিক কি করতে চলেছে তা আমি বলে দিতে পারবো। তবে এটুকু বলতে পারি, তোমার এখানে আসার পশ্চাতে ওই উদ্দেশ্যই কাজ করছিল। সেই মায়াবী শক্তি তোমায় এত দূর এই ভিনদেশে টেনে নিয়ে এসেছে নিজের কার্যসিদ্ধির জন্য। কিন্তু কোন সময় কিভাবে সে তোমার উপর প্রভাব বিস্তার করতে পারে সে কথা আমি এই মুহূর্তে তোমায় বলতে পারিনি। আর তার জন্যই আমি তোমায় ওই হোলি ক্রস সঙ্গে রাখতে দিয়েছিলাম, যা তোমার সমস্ত রকম অপ্রাকৃতিক শক্তি তথা বাজে আত্মাদের থেকে তোমায় দূরে সরিয়ে রাখতে পারবে। তুমি আমার কথা শুনেছ, আর সেই জন্যই এখনো পর্যন্ত আমি তোমায় জীবিত অবস্থায় আমার চোখের সামনে দেখতে পারছি। এটা প্রভুর আশীর্বাদ ব্যতীত আর কিচ্ছু হতে পারে না। এরপর পাদ্রী সাহেব সুনির্মলের মাথার উপরে হাত রাখলেন আর তাকে বললেন, গড ব্লেস ইউ মাই চাইল্ড। কিন্তু হ্যারি কিছুতেই বিষয়টা বুঝে উঠতে পারছিল না।
প্রথম থেকেই ওই ঘটনাগুলোর পিছনে যে একটা বিরাট রহস্য লুকিয়ে থাকতে পারে সেটার বিষয়ে সে বেশ নিশ্চিত ছিল। তাই সময় এবং সুযোগ দুটোকেই কাজে লাগিয়ে সে পাদ্রী সাহেবকে প্রশ্ন করল, If you were right, then what about us? Why didn't she harm us? I mean, me and Rajiv are still alive. We didn't have any dream like Shonirmal. How is it possible, father? পাদ্রী সাহেব বললেন, বিষয়টা অনেক জটিল। কাহিনীর সূত্রপাত কিন্তু এটা নয়। তোমরা যা দেখেছ আর যা অনুভব করেছ সেটা খুব সামান্য একটা বিষয় বলতে পারো। এই কাহিনী অনেক বড়। এই কাহিনীর সূত্রপাত আমারও জন্মের আগে হয়েছিল। সেই কাহিনীর উপখ্যান তোমাদের সামনে তুলে ধরতে গেলে আমার সময়ের অভাব হবে। আর তাছাড়া তোমাদের আজকে কোথাও একটা যাওয়ার কথা ছিল না? তোমাদের তো আবার সেখানে না গেলে তোমাদের কার্যসিদ্ধিটা হবে না। সঙ্গে সঙ্গে সুনির্মলের ফোন বেজে উঠল। ফোনটি ধরতেই তারা একটা দুঃসংবাদ শুনল। অফিসের এক কর্মীকে নাকি জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। আর পুলিশ প্রশাসন এটাই সন্দেহ করছে যে কোনো হিংস্র জন্তুর নখের আঘাতে লোকটার সারা শরীর একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, আর তার মাথা ধরের থেকে আলাদা অবস্থায় পায় তারা। সবথেকে বড় বিষয়টা হলো ওই লোকটাই আগন্তুকদের ট্রেনিং দিত। তার এরকম অস্বাভাবিক মৃত্যুতে গোটা অফিস শোকাহত হয়ে পড়েছিল। কাজেই আগামী 3 দিন ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন কাজের বিষয়ে অগ্রসরতা দেখানো হবে না। ঘটনাটা তাদের উদ্দেশ্য করেই যেন কেউ ঘটিয়েছে এটাই মনে হলো। সুনির্মল ফোন রাখার পরে কিছুক্ষণ চুপচাপ থেকে সমগ্র বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে জানালো, আমরা কেউ আর এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। ওই মায়াবী নেকড়ে আমাদের সকলকে গ্রাস করে নেবে। রাজীব আর হ্যারি বিষয়টা বুঝলো, কিন্তু ওদের মন পড়ে আছে পাদ্রীর কথার দিকে। রাজীব বলল, যখন আর ট্রেনিং এর কাজ হবেই না তখন আর শুধু শুধু এতটা ভয় পেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে এখন এটাই আবশ্যকীয় হবে যে পাদ্রী সাহেব আপনি আমাদের এর পেছনে থাকা আসল রহস্যের সাথে পরিচয় করান। পাদ্রী সাহেব আরেকজনকে ডেকে বললেন, আজকে প্রেয়ারের দায়িত্ব আমি তোমায় দিলাম। দেখো যেন কোনো ত্রুটি না থাকে। আমি এদের 3 জনের সাথে একটা জরুরি বিষয়ে আলোচনা করার জন্য আমার চেম্বারে নিয়ে যাচ্ছি। আমার ওখানে বেশ কয়েক ঘন্টা সময় অতিবাহিত করতে হতে পারে। তবে ইতিমধ্যে যদি আমায় কোনো প্রয়োজন হয় তুমি কিন্তু অবশ্যই জানিও আমাকে। পাদ্রী সাহেব তাদের সঙ্গে নিয়ে নিজের ঘরে আসলেন। তার ঘরটা বেশ বড়। চার্চের মধ্যিখানে একটা আলাদা জায়গায় নিয়ে তার ঘরটা বানানো হয়েছে। তিনি আসলে সেই সময় ওই চার্চের উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন, তাই তার থাকার আর বিশ্রামের আলাদা বন্দোবস্ত চার্চের ট্রাস্টি বোর্ডের তরফ থেকে করে দেওয়া হয়েছিল। পাদ্রী সাহেব সকলকে বসতে বললেন। তারপর কোথা থেকে একটা পুরনো বই বের করে আনলেন। একদম পাশের দেওয়ালের সাথেই লাগোয়া ছিল তার স্টাডি রুম। সেখানে বইয়ের প্রায় পাহাড় জমে গেছে। সেখান থেকেই খুঁজে একটা বই তিনি বার করে আনলেন। পাদ্রী সাহেব বইয়ের কিছুটা অংশ বাদ দিয়ে একটা পাতা খুললেন। সবাইকে একটা ভয়ঙ্কর নেকড়ে মানবের ছবি তিনি দেখালেন। তিনি বললেন, এই বইটি আজ প্রায় 100 বছরের উপর এই সংগ্রহালয়ে সুরক্ষিত। এই বইটি থেকে উনি ওই মায়াবী নেকড়ের কথা জানতে পেরেছিলেন। আসলে যিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন তার নিজের চোখে দেখা জবানবন্দি এই বইটি। তার নাম সেন্ট জন পিটার্সবুর্গ। এই বইতে শুধু কিভাবে মানুষ নেকড়েতে পরিণত হয় তাই নয়, তার পাশাপাশি এরকম হিংস্র জীব যদি আক্রমণ করে তার থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় তাও তিনি এই বইতে লিখে গেছেন। এই বইটি তার মৃতদেহের পাশ থেকেই উদ্ধার করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে তিনি এক মানব নেকড়ের আক্রমণের দ্বারাই প্রাণত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তার দেহটি সৎকারের পরে এই চার্চের বাকি পৌপ পাদ্রী যারা ছিলেন তারাই বইটি নিয়ে এসে এই সংগ্রহালয়ে রেখে দেন। এই বইতে তিনি এই ভয়ঙ্কর প্রাণীর সম্পর্কে কিছু বিশেষ কথা বলে গেছেন। আমি পড়ছি, তোমরা মন দিয়ে পুরোটা শোনো।
পাদ্রী সাহেব পড়তে শুরু করলেন। ওয়্যারউলফে আক্রান্ত ব্যক্তি শুধুমাত্র পূর্ণ চাঁদের আলো বা জ্যোৎস্নার সময় নেকড়ের রূপ ধারণ করবে। এটি গ্রিক পুরাণ থেকে এসেছে। গ্রিসের প্রাচীন ইতিহাসে ছেলে মেয়ে নির্বিশেষে নেকড়েতে পরিণত হওয়ার কথা জানতে পারা যায়। ওয়্যারউলফ দেখতে অনেকটা নেকড়ের মতো। তাহলে নেকড়ে আর নেকড়ে মানবের মধ্যে পার্থক্যটা কোথায়? এই দুই প্রাণী অসম্ভব রকমের শক্তি, তীব্র গতিবেগ এবং তীক্ষ্ণ অনুভূতি সম্পন্ন। উভয় রাতের বেলা শিকার করে। পার্থক্যটা হল শুধুমাত্র ওয়্যারউলফ কিছু কিছু সময় পশু থেকে মানুষে রূপান্তরিত হতে পারে। ওয়্যারউলফ রাতের বেলায় তার স্বরূপে ফিরে আসে, আর দিনের বেলায় সে মানুষ রূপেই লোকালয় বিচরণ করে। যতক্ষণ চাঁদের আলো থাকবে ততক্ষণ সে মায়া নেকড়ে থাকবে। এমনকি সে মায়া নেকড়ে হবে নিজের অজান্তেই। আবার মানুষ রূপে ফিরে পাওয়ার পর সে রাতের ঘটনা দিব্যি ভুলে যাবে। পূর্ণ চাঁদের আলো থাকতেই মায়া নেকড়েকে মেরে ফেলা সম্ভব হলে তবেই সে ফিরে পাবে তার আগের স্বাভাবিক মানুষের জীবন। কোনো মানুষ যদি নেকড়ের মাংস খেয়ে ফেলে তাহলে সে রূপান্তরিত হবে নেকড়ে মানবে, এবং তার মানুষ রূপে ফেরা আর সম্ভব নয়। আকাশে পূর্ণ চন্দ্র থাকবে এমন কোনো শুক্রবার রাতে কেউ যদি খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে, বা নেকড়ে যেই জলকে ছুঁয়েছে এমন জল যদি কেউ পান করে, সেই মানুষেরও নেকড়ে মানবে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। যারা এমন রূপান্তরিত হয়ে থাকেন তাদের শরীরে এক ধরনের বিশেষ বেল্ট আবির্ভূত হয়, যা শরীর থেকে খুলে ফেললেই দিনের আলোতে আবার মানুষ রূপে ফিরে আসা যায়। ওয়্যারউলফদের প্রধান খাদ্য ভেড়া বা অন্যান্য গৃহপালিত পশু এবং মানুষের রক্ত মাংস। কিছু মায়া নেকড়ে তাদের ইচ্ছামতো তাদের রূপ পরিবর্তন করতে পারে। এছাড়া মায়া নেকড়েরা কাউকে আঁচড় বা কামড় দিলে সেই ব্যক্তিও মায়া নেকড়েতে পরিণত হয়ে যাবে। উত্তরাধিকার সূত্রেও কেউ মায়া নেকড়ে হতে পারে। উপরিউক্ত দুটো ক্ষেত্রে যেমন উত্তরাধিকার সূত্রে ও আঘাতপ্রাপ্ত আক্রান্ত ব্যক্তি শুধুমাত্র পূর্ণ চাঁদের আলো বা জ্যোৎস্নার সময় নেকড়ে রূপ ধারণ করবে। চাঁদের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ সে মায়া নেকড়ে থাকবে। সে মায়া নেকড়ে হবে নিজের অজান্তেই। এই নেকড়েকে মারতে পূর্ণিমার রাতে ভরা জ্যোৎস্নাতে একটা তীক্ষ্ণ কোনো অস্ত্র, যার মুখের সামনে পিতলের কোটিং দেওয়া থাকবে, সেটিকে বিশুদ্ধ মন্ত্রপুত জল, যা চার্চের অধিকর্তা দ্বারা স্বীকৃত হবে, সেটি যদি ওই নেকড়ের হৃদয়ে বারবার ছুঁড়ে মেরে এফোড় এফোড় করে দেওয়া যায়, তবেই তার মৃত্যু ঘটবে আর সে নিজের রূপে ফিরে আসতে পারবে। এতক্ষণ সবাই চুপ করে বসে পাদ্রী সাহেবের কথাগুলো শুনছিল, আর নিজেদের মাথায় আসা সমস্ত প্রশ্নের উত্তর তাদের সামনে একে একে স্পষ্ট হতে শুরু করে দিল। তাহলে এতদিন ধরে যে ঘটনাগুলো ঘটে চলেছে তা ওই মায়া নেকড়ের দ্বারা তৈরি করা ইন্দ্রজাল। সুনির্মল বেশ বুঝতে পারছে এখনও। সেই জন্যই সুনির্মল স্বপ্নের মধ্যে মৃত্যুকে নিজের চোখে অত কাছ থেকে দেখতে পেরেছিল। আর সব সময় চোখের সামনে যে মেয়েটির অবাধ বিচরণ, সেই মেয়েটি আসলে আর কেউ নয়, ওই নেকড়ে মানবী। কিন্তু একটা কথা সুনির্মলের কাছে এখনও পরিষ্কার হয়নি, কেন ওই মেয়েটির প্রতি ও এত টান অনুভব করে? কেন সবসময় এটাই মনে হয় তার যে ওই মেয়েটির সাথে তার বহু জন্মের কোনো সম্পর্ক রয়েছে? তাকে দেখলে একবারও মনে হয় না সে অচেনা। আলিঙ্গন করতে মন চায়, নিজের করতে মন চায় সবসময়। চোখের আড়ালে থেকেও যেন সে চোখের সামনেই রয়েছে প্রতি মুহূর্তে। এমন অনুভূতি বারবার নাড়া দিয়ে যেতে থাকে সুনির্মলের মনকে। কেন এরকম হয় পাদ্রী সাহেব, আমায় বলতে পারেন? সুনির্মল পাদ্রী সাহেবকে প্রশ্ন করল। পাদ্রী সাহেব তখন তাকে বললেন, আমার কথা বলা শেষ হলো কোথায়? আমি তোমাকে শুধুমাত্র সেইটুকুই জানিয়েছি যেটা তোমার জানার কথা ছিল। এখনো তো আমি তোমাকে সেই জিনিসটাই জানাইনি যেটা তোমার আসল জানার বাইরেই রয়ে গেছে। সুনির্মল পাদ্রী সাহেবের মুখ থেকে এরকম কথা শুনে খানিকটা হতবুদ্ধি হয়ে গেল।
নেকড়ে মানবের ইতিহাস তো সে জেনে গেছে, তাহলে এইখানে আবার নতুন কোনো ঘটনার সূত্রপাত হতে চলেছে। এই মানবের সাথে তবে কি তার কোনো সম্পর্ক রয়েছে, নাকি সেও আস্তে আস্তে নেকড়ে মানবে রূপান্তরিত হতে শুরু করবে? এই ভেবে ভয়ে কাঁটা দিতে লাগলো তার সারা গায়ে, আর ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলো পাদ্রী সাহেবকে। পাদ্রী সাহেব তাকে বললেন, তোমার সাথে এর একটা সূত্র জড়িয়ে আছে সুনির্মল। আমি প্রথম যেদিন তোমায় দেখি সেই দিনই আমি হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিলাম, আর তোমার এখানে আসার উদ্দেশ্যের কথা জানতে চেয়েছিলাম। এবার আমি তোমাকে আরো কিছু সত্যের মুখোমুখি করতে চাই। আমি এতদিন জানতে চাইনি, তার কারণ তোমাদের প্রত্যেকের জীবন বিপন্ন হতে পারে, আর এটা এমন একটা সত্যি যা হয়তো আমি নিজের মুখে ব্যক্ত করলে আমার মুখ দিয়ে রক্ত উঠে মরে যাওয়ার সম্ভাবনা থেকে যেত। কিন্তু আজ আর আমি নিজের কথা ভেবে কিছুতেই চুপ থাকবো না। আমি তোমায় বলবো। এই কথাগুলো শেষ হতে না হতেই তার শরীর কেমন যেন অস্থির হতে শুরু করে দেয়, কিন্তু নিজের জীবনের কথা না ভেবে তিনি বলতে থাকেন অজানা সত্যের কথাগুলি। পাদ্রী সাহেব বলতে শুরু করলেন, এই কাহিনী আমার অনেক ছোটবেলাকার ঘটনা, আমার বাবার মুখ থেকে শোনা কাহিনী। এখন যেখানে এই চার্চ রয়েছে সেই জায়গায় আগে জঙ্গল ছিল। চার্চ থাকলেও এর আয়তন এত বড় এলাকা জুড়ে ছিল না। আমরা থাকতাম এই চার্চের গায়ে লাগোয়া পাশের অঞ্চলে। আজকে যেখানে জঙ্গল দেখছো, আগে সেখানে ছোট ছোট বসতি ছিল, কিন্তু সব শেষ করে দিয়ে গেল ওই নেকড়ের দল। এই কাহিনী আর 5টা নেকড়ের কাহিনীর মতো নয়। আমরা বংশ পরম্পরায় চার্চের সাথে যুক্ত। মাদার মেরি আর জেসাস ক্রাইস্টের সেবায় নিজেদের ব্রত রেখে এসেছি। আমার বাবার মুখে শুনেছিলাম এই জঙ্গলে মানুষ নেকড়েদের আস্তানা ছিল। বহুবার তারা আক্রমণ করেছে গ্রামের স্থানীয় বাসিন্দাদের উপরে। আগে এই অঞ্চলে এরকম শহরে ভাবধারায় আবদ্ধ ছিল না। এত গাড়ি ঘোড়াও চলতো না এখানে, পায়ে হেঁটে চলাফেরা করতে হতো। এছাড়া শহরে যাওয়ার জন্য সামান্য ন্যূনতম কিছু ব্যবস্থা ছিল, সেগুলোর ওপরেই মানুষকে নির্ভর করতে হতো। কোনো এক অজানা অভিশাপে গ্রামের এক মেয়ে মানুষ নেকড়েতে পরিণত হয়ে যায়, আর প্রতি পূর্ণিমার রাতে তাকে এই জঙ্গলে একা বিচরণ করতে দেখা যেত। আর অদ্ভুত সেই ডাক জঙ্গলের প্রতিটা অংশের থেকে ধ্বনিত হতো। সেই দিন কেউ বাড়ির দরজা খুলত না। বাড়ির বাইরে যাদের ছাগল ভেড়া এসব বাধা থাকত, সেগুলোকে বাড়ির ভেতরেই ঢুকিয়ে রাখত সকলে। একবার নেকড়েতে পরিণত হওয়ার পর কোনো মানুষেরই আর হুঁশ থাকে না তার আগের জীবন সম্পর্কে। মায়াবী নেকড়ে একে একে শেষ করেছিল গ্রামের সব কিছুকে। হাতের কাছে যা পেত সেটিকে আহার হিসাবে ভক্ষণ করতে কোনো অসুবিধা ছিল না তার। ধারালো চকচকে দাঁত দিয়ে মাংস ছিঁড়ে নিয়ে মুখে পুরে দিব্যি চেবাতে শুরু করত সে। কোথায় তখন সে লাবণ্যময়ী নারী, দানবের ন্যায় বৃহৎ শরীরে দাঁড়িয়ে থাকা রক্ত পিশাচ। ধারালো নখগুলো গাছের ডালে খড়খড় শব্দ করে যখন শিকারের দিকে এগিয়ে আসত, তখন আর কোনো দিকে পালানোর পথ তারা পেত না। এই জঙ্গলের মধ্যে যে সে শুধু একা ছিল তা নয়, তার সাথে তার পুরুষ বন্ধুও ছিল। সেও নেকড়ে ছিল। এরা একে অপরকে ভালোবাসত। নেকড়ে যখন মানুষের আকারে থাকে, তখন সে বুঝতে পারে কে তার জীবন সঙ্গী। আবার নেকড়ের রূপ ধারণ করার পরেও বুঝতে পারে যে কে তার জীবন সঙ্গী গায়ের গন্ধ শুকে।
এ এক অদ্ভুত লীলা খেলা বলতে পারো। আমি শুনেছি আমার বাবার মুখে, এক পূর্ণিমার রাতে যখন এরা দুজনে একে অপরের সাথে মিলনের রত, ঠিক সেই সময় চার্চের মধ্যে থেকে কিছু পোপ তাদের মন্ত্রপুত জল আর একটা ধারালো অস্ত্র নিয়ে এদের ঘিরে ফেলে। এই অবস্থায় নাকি নেকড়েরা খুব দুর্বল আর অন্যমনস্ক থাকে। ঠিক সেই সুযোগকে কাজে লাগানোর স্বার্থেই পোপেদের দল ছুটে আসে, আর তারা যখন নিজেদের মধ্যে বিভোর হয়ে রয়েছে, ঠিক সেই সময় এক পাদ্রী সাহেব তার ধারালো অস্ত্র দিয়ে এফোর ওফোর করে দেয় পুরুষ নেকড়েটির বুক। হৃৎপিণ্ডের ওপরে আঘাত হানবার ফলে যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে চিপটি। আর ঠিক সেই সময় মেয়ে নেকড়েটির ঘোর কাটে। ততক্ষণে ছেলে নেকড়েটি মানুষে পরিণত হয়েছে, কিন্তু চোখের সামনে আস্তে আস্তে প্রাণ ত্যাগ করে সেই নেকড়ে মানব। নিজের স্বামীকে হারানোর শোক মেয়ে নেকড়ে সহ্য করতে না পেরে সেই স্থানে থাকা সকলকে নিজের নখের আঘাতে শেষ করে ফেলে সে। এই দেখো আমার দাদুর অ্যালবাম থেকে সংগ্রহ করা সেই ছেলে নেকড়ের মানুষরূপী ছবি। এ কি দেখতে পাচ্ছে সে? নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এই ছবিতে দেখা মানুষটি আর কেউ নয়, সে নিজে। এটা কিভাবে সম্ভব? তাহলে কি এটা রিবার্থ? ওদিকে পাদ্রী সাহেবের শরীর ক্রমশই খারাপ হয়ে চলেছে। সবাইকে মেরে ফেলার পরেই নেকড়ে মানবী নিজের স্বামীর দেহ নিয়ে জঙ্গলের মধ্যে যে কোথায় হারিয়ে যায় তার হদিশ আর কেউ পায়নি। কিন্তু এটা লিখিত ছিল গ্রন্থে যে নেকড়ের অভিশাপ পড়বে এই গ্রামের ওপরে, আর পুরো গ্রাম শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, এই মানবী নিজের স্বামীকে আবার জীবন্ত করবে, আর তা যদি সে না পারে তাহলে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকবে যতদিন না তার স্বামীর পুনর্জন্ম হচ্ছে। সুনির্মল হলো তার মৃত স্বামীর পুনর্জন্ম। এই কারণেই সে তাকে বারবার দেখা দিয়েছে, আর সুনির্মল তাকে কাছে পেয়ে সব ভুলে গেছে। কিন্তু বিষয়টি শুধুমাত্র এখানেই শেষ হবে না, মাথায় রেখো তোমরা। সে সুনির্মলকে নিজের করে নিয়ে যাওয়ার জন্য আসবেই। আর আজকেই সেই ভয়ঙ্কর রাত, যে রাতে পূর্ণিমা চাঁদ আকাশের উপরে উদীয়মান থাকাকালীন সেই মানবী তোমায় মেরে তোমার শরীরকে নেকড়ে মানবে পরিণত করবে। এটাই তার বেঁচে থাকার লক্ষ্য। এই জীব অনেক বছর ধরে বেঁচে থাকতে পারে। আজকে রাত হওয়ার আগেই তোমরা গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো, আর শহরের উদ্দেশ্যে, মানে এডিনবার্গ শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। চাঁদের আলো না ফোটা পর্যন্ত সেই মানবী নেকড়ের রূপ ধারণ করতে পারবে না। আর সঙ্গে তোমরা এই অস্ত্র আর মন্ত্রপুত জল রাখো। যদি পথে কোনো বাধার সম্মুখীন হও তাহলে এগুলো কাজে লাগবে। আমাদের এই গ্রামের ওপরে অভিশাপ ছিল যে নেকড়েদের মিলন নিজের চোখে দেখবে, আর কোনো মানুষকে সেই ঘটনার বর্ণনা করবে তার মৃত্যু নিশ্চিত। তোমাদের সেই কথা বলছি বলেই আমার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। কিন্তু তোমরা বিন্দুমাত্র চিন্তা করো না, আমি ঠিক থাকব, আমার কিচ্ছু হবে না। কারণ জেসাস আমায় রক্ষা করবেন। তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুনির্মলকে সেই নেকড়ে মানবী নিজের করতে পারছে, সেটা মাথায় রেখো।
সুনির্মলকে কোনোভাবেই ওই মানব যেন স্পর্শ করতে না পারে, কারণ একবার তার করে নিলে সে নিজের রূপে এসে সুনির্মলকে মেরে ফেলবেই। তোমরাও ওর ঢাল হয়ে সুনির্মলকে রক্ষা করবে, কথা দাও আমায়। আর প্রয়োজন হলে আমি সেই রক্তবিন্দু দিয়ে সুনির্মলকে বাঁচাবো। এই কথা শুনে আর দেরি না করে তারা 3 বন্ধু সেখান থেকে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে বাড়ি গিয়েই ব্যাগপত্র গুছিয়ে একেবারে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে তারা। আর চাকরির দরকার নেই, সেখান থেকে প্লেন ধরে নিজেদের বাড়ি। সবাই গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট করলো। সন্ধে নামতে হাতে আর মাত্র 2 ঘন্টা আছে, তার মধ্যেই বেরিয়ে যেতে হবে তাদের শহরের উদ্দেশ্যে। হ্যারি গাড়ি ড্রাইভ করবে ঠিক করলো, কারণ সুনির্মলের অবস্থা ভালো না, সে দুর্বল হয়ে পড়েছে এসব শুনে। গাড়ি চলতে শুরু করলো। আস্তে আস্তে কুয়াশায় ঝাপসা হয়ে গেল চার্চের চূড়া। বাড়িতে নেমেই সব কিছু গুছিয়ে নিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল তারা জঙ্গলের পাশের রাস্তা ধরে। রাস্তাঘাট একেবারে শুনশান। ফাঁকা রাস্তায় গাড়ি বেশ জোরেই চলতে লাগলো। হঠাৎ হ্যারি দেখতে পেল সামনে কি যেন একটা, কিছুতেই বুঝে উঠতে পারছিল না। চোখে ঘষা কাচের মতো চশমা পরে থাকলে ঠিক যেরকম ঝাপসা লাগে দেখতে, সেই রকম। এবার তার চোখ পড়ল গাড়ির লুকিং গ্লাসের দিকে। সে দেখতে পেল বেশ কয়েকটা কালো লোমশ প্রাণী রুদ্ধশ্বাসে ছুটে আসছে তাদের গাড়ির দিকে। কিন্তু গাড়িকে জঙ্গলের মধ্যে দিয়ে বাঁচিয়ে চলতে গিয়ে হঠাৎ করে সামনে দাঁড় করানো এক বিশাল ইউক্যালিপটাস গাছের সাথে ধাক্কা খেল। ছিটকে পড়ে গেল হ্যারি, আর গাড়ির চাকা গেল উল্টে। কিছুক্ষণ পর হ্যারি দেখল গাড়িটি উল্টে রয়েছে, আর গাড়ির পেছনে হা হা করে কিসের যেন একটা শব্দ। সেই হাসি যেন কোনো মায়াবী হাসছে তাদের এই অবস্থা দেখে। সে দেখতে পেল না কাউকে। তারপর সেই বিকট উল্কি দেওয়া আওয়াজ যা কানের পর্দা ফাটিয়ে ফেলছে এমন। এবার হ্যারির অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। এসবের মধ্যে সে ভুলেই গেছে যে গাড়ির মধ্যে আরও 2 বন্ধু রয়েছে, সুনির্মল আর রাজীব। কি হলো তাদের? কোথায় তারা? হ্যারি নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। সে দেখছে গাড়ির ভিতরে পড়ে একজন কাতর কণ্ঠে তার নাম ধরে ডাকছে। সে আর কেউ নয়, সুনির্মল। আসলে মাথায় চোট পাওয়ার দরুন হ্যারির চোখ ঝাপসা হয়ে গেছে, সে পরিষ্কার কিছুই দেখতে পারছে না। অন্যদিকে সন্ধে প্রায় হয়ে যায়। এদিকে পাদ্রী সাহেবের সেই কথা তার মনের সীমানা ভেদ করে হৃদয়ে করাঘাত করেই চলেছে যে রাতের আগেই তাদের এখান থেকে যে করেই হোক বেরোতে হবে। সে কাতরাতে কাতরাতে কোনোভাবে গাড়ির কাছে পৌঁছায় আর হাত ধরে টেনে বার করে সুনির্মলকে, কিন্তু রাজীবকে আর বের করতে পারেনি। সুনির্মলকে গাড়ি থেকে বার করার সাথে সাথে রাজীবকে তারা বার করতে যাবে এমন সময় পিছন থেকে কি যেন একটা লোমশ হাত এসে রাজীবকে গাড়ির ভিতর থেকে টেনে হিচড়ে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল তাদের চোখের সামনে। কিছুতেই তারা শেষ রক্ষা করতে পারল না। আর বোঝার অপেক্ষা রাখে না সেই প্রাণীটি আসলে কে ছিল। সেই নেকড়ে মানবী যন্ত্রণায় চিৎকার করতে করতে একটা কণ্ঠ বেশ কিছু দূর গিয়ে আর আওয়াজ করতে পারল না। সুনির্মল আর হ্যারি বুঝল রাজীব আর নেই। চোখের সামনে টেনে নিয়ে গেল। হাউ হাউ করে কাঁদতে শুরু করলো হ্যারি সুনির্মলকে জড়িয়ে ধরে। কয়েক মিনিটের মধ্যে সব কীরকম যেন বদলে গেল তাদের জীবনে। এই চোখের সামনে দেখলো তারা রাজীবকে, আর এখন সে মৃত। হ্যারি কোনো রকমে গাড়ি থেকে বার করলো পাদ্রির দেওয়া সেই অস্ত্র আর মন্ত্রপুত জলের শিশিটাকে। তারা চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে। এরকমভাবেই অনেক সময় কেটে গেল। কখনো খসখস করে পাতার উপরে কারোর হাঁটার আওয়াজ, আবার কখনো বা গাড়ির কাছে এসে নাক দিয়ে মানুষের গায়ের গন্ধ শুকছে কেউ। হাত ঘামছে হ্যারির, ঠিক করে ধরে রাখতে পারছে না অস্ত্রটাকে নিজের হাতের কাছে। হঠাৎ করে আবার সেই আওয়াজ। দুজনে একে অপরের মুখের দিকে তাকালো। হাত ঘড়িতে দেখলো রাত 7টার কাঁটা পেরিয়ে গেছে। তাদেরকে আজ নিজেদের রক্ষা করতেই হবে। হ্যারি ঠিক করলো আস্তে আস্তে তারা এখান থেকে বেরিয়ে বড় রাস্তার দিকে যাবে। কোনো রকমে গাড়ি থেকে পাসপোর্ট, ভিসা এগুলো বের করতে যাচ্ছিল। হঠাৎ খট করে একটা আওয়াজ হলো, আর সেই আওয়াজ ওই নেকড়ে মানবীর কান পর্যন্ত বোধহয় পৌঁছে গেল। একটা জোরে লাফানোর আওয়াজ, তারপর
চোখের একেবারে সামনে সে দেখল গাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর প্রাণী, না মানুষ না নেকড়ে। দাঁতগুলো ধারালো আর চোখগুলো লাল টকটকে, যেন এক কামড়ে সব শেষ করে দিতে পারে। সুনির্মল বলল, ডোন্ট ওয়ারি, শি কেম হিয়ার নট ফর ইউ, ফর মি অনলি, সো আই উইল স্যাক্রিফাইস মাই লাইফ, দেন এভরিথিং উইল বি অল রাইট। শি উইল নট হার্ম ইউ মাই ফ্রেন্ড। হ্যারি বলল, No, I can't see you die like this. I had promised the Pope that I shall protect you till the last drop of my blood. সুনির্মল কিছুতেই হ্যারিকে যখন বোঝাতে পারল না, তখন সে আর কোনো উপায় না দেখে হ্যারিকে বলল, ওকে, দেন রান ফাস্টার, দ্যাট দ্য বিস্ট কুড নেভার গেট আস। এই বলে তারা দৌড়তে শুরু করলো জঙ্গলের রাস্তা ধরে, আর পিছনে দৌড়াতে লাগলো সেই ভয়ঙ্কর দস্যুটা। শত হলেও ওরা মানুষ, ওরা সাধারণ, ওরা কিছুতেই একটা নেকড়ের ক্ষমতার কাছে জিততে পারবে না। জঙ্গল মারিয়ে নিঃশেষ করে ওরা প্রাণপণে দৌড়াতে লাগলো। দূরে তাকিয়ে তারা দেখতে পেল পেট্রোল পড়ে যাওয়ার জন্য তাদের গাড়িটিতে আগুন ধরে গেছে। এখন শুধু পায়ে হেঁটে বা দৌড়ে একটা উপায় বের করতেই হবে। যদি ঈশ্বর সাই দেন তবেই তারা বাঁচবে, না হলে এই জঙ্গলের মধ্যে তাদেরও মৃত অবস্থাতেই পাওয়া যাবে। আর কিছুক্ষণ সব চুপচাপ, চারিদিকে কোনো কিছু শব্দ আপাতত তারা দুজন শুনতে পারছে না। শুধু রক্ত হিম করে দেওয়ার মতো শাঁ শাঁ করে একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে। হ্যারি সুনির্মলকে বলল, I think we are safe now. The werewolf failed to follow us. We have done it, my friend. We have done it. হঠাৎ সেই শব্দটা আবার। পিছনে তাকাতে আর সাহস পাচ্ছে না হ্যারি। রাজীবের সাথে একটু আগে যে ঘটনাটা ঘটেছে তার সাক্ষী তারা দুজনেই। এবার কি তাহলে হ্যারির পালা? না, সেটা কিছুতেই সুনির্মল হতে দিতে পারে না। বাঁচলে দুজনেই বাঁচবে, মরলে দুজনেই একসাথে মরবে। সুনির্মল হাতের ইশারা করে হ্যারিকে চুপ করে যেতে বলল, আর বলল পায়ের শব্দ যেন বিন্দু মাত্র না করে, তাহলেই সব শেষ। যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই চুপ করে যেন হ্যারি দাঁড়িয়ে থাকে। সুনির্মল ইশারা করে হ্যারির কাছ থেকে মন্ত্রপুত জলের শিশিটা চাইল, আর ধারালো অস্ত্রটা সে হ্যারিকে ইশারা করে নিজের কাছে রেখে দিতে বলল। জন্তুটা কখন কিভাবে কার উপরে আঘাত হানবে তা কারুর জানা নেই। যার উপরেই আক্রমণ করুক না কেন পিশাচটা, দুজনেই নিজেদের রক্ষা করতে পারবে। কিন্তু এই দিয়ে কি আর পিশাচের মোকাবিলা করা সম্ভব হবে? তবুও মনের জোর হারালো না কেউ। হঠাৎ সুনির্মলের পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল সেই জানোয়ারটা। পিঠের উপরে নখের আঁচড় দিয়ে দিল। যন্ত্রণায় কাতর হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। রক্তে ভেসে যাচ্ছে তার পিঠের অংশটা। নেকড়ে তার মাথা ধরে নিজের দিকে ফেরালো। এবার বোধহয় নখ দিয়ে নলি কেটে দেবে সে। সুনির্মল সব ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে। তার বুকের উপরে উঠে বসল প্রাণীটা, হাত দুটো মাথার কাছে। বুকের সামনের অংশের জামা ছিঁড়ে গেছে। পিশাচটা ঠিক তার পায়ের উপরে বসে। সুনির্মল কিছুতেই সরতে পারছে না, আর হ্যারিকেও কিছুতেই ইশারা করে বলতে পারছে না ওই অস্ত্রটা দেবার জন্য। পিশাচটা কেমন যেন আগের থেকে অনেক শান্ত হয়েছে। এক দৃষ্টিতে সে তাকিয়ে থাকলো সুনির্মলের দিকে। অনেক দিনের হারানো কোনো মানুষকে নিজের কাছে পেলে মানুষের যেরকম বাকশক্তি রুদ্ধ হয়ে যায়, ওই পিশাচেরও ঠিক একই অবস্থা এখন। পিশাচটা চোখ দিয়ে জল পড়ছে। সে কি তাহলে দুর্বল হয়ে পড়েছে নিজের স্বামী ভেবে সুনির্মলকে দেখে? কিন্তু না, কিছুক্ষণ বাদে হঠাৎ করে সর্বশক্তি সঞ্চয় করে একটা বিরাট নখ বার করে সে দুই হাত দিয়ে সুনির্মলের বুকটা চিরে ফেলতে যাবে, এমন সময় হ্যারি বীভৎস চিৎকার করে উঠে এসে সজোরে ওই ধারালো অস্ত্রটি ঢুকিয়ে দেয় নেকড়েটার বুকের মধ্যে। একেবারে এফোড় ওফোড় করে দেয় সে। আকাশে তখন পূর্ণিমার চাঁদ জল জল করছে, ঠিক যেমনটা বইতে লেখা ছিল। নেকড়ে পড়ে যায় পাশে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে। হ্যারি হাত ধরে তোলে আহত সুনির্মলকে। ওরা দাঁড়িয়ে দেখছে সেই নরখাদক এখন পরিণত হয়েছে ফুটফুটে সুন্দরী মেয়েটিতে। কিন্তু মেয়েটির সারা শরীর রক্তাক্ত, আর গায়ে কোনো কাপড় নেই। তারা কোনো উপায় না দেখতে পেয়ে ব্যাগের মধ্যে থাকা একটা পাতলা কাপড় মেয়েটির গায়ের উপরে দিয়ে দেয়।
মেয়েটির কাছে যেতেই সুনির্মলকে সে জড়িয়ে ধরে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। মেয়েটির গায়ের রক্ত সুনির্মলের সারা শরীরে। সে আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়ে এসে সুনির্মলকে বলে, I love you so much. I know you are the second incarnation of my husband. And I wanted you back. But it was not in my destiny. তার দেহ মাটির উপরে লুটিয়ে পড়ে আর সুনির্মলও কেমন যেন একটা অদ্ভুতভাবে বিগলিত হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই দেহটা ছাই হয়ে যায়। নেকড়ের দেহ নষ্ট হয়ে যাবার পরে যখন সে মানুষের আকারে আসে, তখন যদি সে মৃত্যু মুখে পতিত হয়, তবে সেই দেহের অবশিষ্ট অংশ হিসাবে শুধু ছাই পড়ে থাকে। একটা দমকা হাওয়ায় ছাইগুলো উড়ে যায় জঙ্গলের মধ্যে। এরপর হ্যারি সুনির্মলকে স্বাভাবিক করার জন্য তাকে জোরে জোরে ঝাঁকাতে থাকে। সুনির্মলের হুঁশ আসে আর হ্যারিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হ্যারির চোখেও জল। এই ঘটনার স্মৃতি বহন করেই সুনির্মল দেশে ফেরে। সজল এই পুরো গল্পটি বলার পরে নিজের চোখ মুছতে থাকে। আমিও এতক্ষণ কোন জগতে পৌঁছে গিয়েছিলাম নিজেরই খেয়াল নেই। হাত দিয়ে দেখলাম অজান্তেই আমার চোখের কোণেও জল জমেছে। সজল বলল, এই ঘটনার পরে দাদা দেশে প্রত্যাবর্তন করে গেলেও প্রায় 1 বছর দাদাকে আমাদের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করাতে হয়েছিল, কারণ দাদা রাতে ঘুমোতে পারতো না আর কাজকর্ম করার সমস্ত চাহিদা শরীর থেকে একেবারে যেন চলে গেছিল। সবসময় তার চোখের সামনে ওই মেয়েটির কাতর আর্তনাদ ভেসে উঠত আর ঘুমের মধ্যে দাদা চিৎকার করে করে উঠত, বলতো, আমি খুন করেছি ওই মেয়েটাকে, আমি খুনি। অনেকদিন পরে দাদা যখন কিছুটা সুস্থ হয়েছিল, তারপর আমরা তার মুখ থেকে পুরো ঘটনাটা শুনতে পেরেছিলাম। কিন্তু তার আগের একটি গোটা বছর আমরা কেউ টেরই পাইনি কেন দাদা এরকম পাগলের মতো আচরণ করে। আমার মা সব রকমের ব্যবস্থা করেছিল দাদাকে সুস্থ করার, ওঝা তান্ত্রিক কিচ্ছু বাদ দেয়নি, কিন্তু কেউই দাদার ওই ভয়ের কারণ ধরতে পারেনি। দাদা ডাক্তারের ওষুধ খাওয়ার পর এবং প্রায় 1 বছর বাড়িতে থেকে মেডিকেশনের পরে সুস্থ হতে পেরেছিল। কিন্তু আজও কেউ দাদার সামনে সেসব কথা তুললে দাদা কেমন যেন হয়ে যায়, তাই আমরা আর কোনো সময় সেসব কথা তুলি না। এত কিছু শোনার পরে আমার আর বলার মতো কোনো শক্তিই ছিল না। সেই জন্যই আপনাদের বলেছিলাম, আমাদের জীবনে সব ঘটনার থেকে আমরা শিখতে পারি না। কিছু কিছু ঘটনা এমনও ঘটে যার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। কিছু সত্যি এমনও আছে যার কোনো শেষ নেই, শুরুও নেই, সেটা শুধুই সত্যি। তাদের চুপিসারে স্বীকার করে নেওয়া ছাড়া মানুষের হাতে আর কিছু থাকে না। এরকম অনেক দুর্বলতা আছে যা কোনো ওষুধ বা তান্ত্রিক নিরাময় করতে পারে না আজও। আর সেটা হলো মনের ব্যথা, যা একটা অন্তর দিয়েই আর একটা অন্তরের ক্ষতকে সারানো সম্ভব।